ফান্ডামেন্টালস অফ অ্যালগোরিদম আছে ফার্স্ট ইউনিট, যার মধ্যে আমরা হোয়াট ইজ অ্যালগোরিদম, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ অ্যান অ্যালগোরিদম, তার কিছু এক্সাম্পল, হোয়াট ইউ মিন বাই ডেটা অ্যাবস্ট্রাকশন, ডিফারেন্ট টাইপের ম্যাথামেটিক্যাল কনসেপ্ট, সেট মাল্টি সেট, আমরা সেট থিওরি সবাই পড়েছি তো, সেট থিওরি ইউনিয়ন ইন্টারসেকশন অপারেশন, এই ধরনের ডিফারেন্ট অপারেশন পড়েছি আমরা, সেট থিওরি পড়ে এসেছি অনেকে। ইয়েস স্যার। তার সঙ্গে বেসিক ওভারভিউ অফ দ্য স্ট্যাক কিউ। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট যে পার্টটা আছে ইউনিট ওয়ানের মধ্যে সেটা হচ্ছে অ্যাসিমটোটিক নোটেশন, যার মধ্যে আমরা ডিফারেন্ট টাইপের নোটেশন পড়বো, বিগো নোটেশন, ওমেগা নোটেশন, থিটা নোটেশন, তার এক্সাম্পল। আর আছে টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি, আর ডিফারেন্ট টাইপের প্রোগ্রামিং মডেল, যেমন ডিভাইড অ্যান্ড কনকিউর, গ্রিডি মেথড, ডাইনামিক প্রোগ্রামিং, যেটা আমরা ডিফারেন্ট টাইপের যখন অ্যালগোরিদম যখন সলভ করবো তখন সেটা আমরা কোন মেথডটা ফলো করে বা কোন প্রোগ্রামিং মডেলটা ফলো করে সেটা আমরা সেখানে জানবো। তো আমি একটা ব্রিফ একটা ওভারভিউ দেবো যে হোয়াট ইজ ডিভাইড অ্যান্ড কনকিউর, হোয়াট ইজ গ্রিডি মেথড অ্যান্ড হোয়াট ইজ ডাইনামিক প্রোগ্রামিং। তো এই হচ্ছে আমাদের ইউনিট ওয়ান। তো আজকে আমরা ইউনিট ওয়ান থেকেই আমরা শুরু করব। তো 4টে ইউনিট আছে, ইউনিট ওয়ানটা আমাদের হয়তো, আমি ইউনিট ওয়ানটা আজকে যে পার্টটুকু পড়াবো, নেক্সট যে পার্টটা আছে ইউনিট ওয়ানে অর্থাৎ অ্যাসিমটোটিক নোটেশনের পার্টটা আমি একটা রেকর্ডিং শেয়ার করব ফর অ্যাসিমটোটিক নোটেশন, 2 আওয়ার্সের একটা রেকর্ডিং শেয়ার করব। সবাই অ্যাসিমটোটিক নোটেশনটা একটু খাতা পেন নিয়ে বসে ওই রেকর্ডিংটা দেখবে। ওকে, তো আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে অ্যাসিমটোটিক নোটেশন, কারণ এখান থেকে কিছু কিছু প্রবলেমও আসে পরীক্ষায়। তো কি টাইপের প্রবলেম আসে না আসে সেটা নিয়ে আমরা ডিসকাশন করবো, সেটা আমরা সলভও করবো। তো অ্যাসিমটোটিক নোটেশনের পার্টটা তোমরা একটু রেকর্ডিংটা দেখে নেবে, আমি ইউনিট ওয়ানের বাকি পার্টটা আমি কভার করবো। ওকে, বাকি পার্টটা আমি আজকে কভার করবো, কারণ পুরোটা অনেকটা বড় কনসেপ্ট। আর সেট বা মাল্টি সেট, যারা সেট থিওরি জানো না, কারণ সেটটা তোমাদের জানা দরকার, সেট থিওরি যারা জানো না, তো এই সেট থিওরির জন্য আমি একটা, এটা অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্সের পার্ট, আর আমাদের এখানে অ্যালগোরিদমটা কাজে লাগবে বলে অ্যালগোরিদমের মধ্যে আমাদের তার জন্য একটু দেখানো। তো এই সেট থিওরির আমি একটা ছোট্ট ভিডিও দেবো, সেটা একটু সবাই দেখে নেবে। ওকে, অতএব লাইভ রেকর্ডিং ক্লাসের মধ্যে আমার কোনো ডিফারেন্স থাকে না, একটু জাস্ট দেখলে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, সেটের কনসেপ্ট আর অ্যাসিমটোটিক নোটেশনের কনসেপ্ট। বাকি পার্টটা আমি কভার করবো আজকে, এটা আমার টার্গেট নিয়েছি, দেখা যাক কতটা কভার করা যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের আউটলাইন আজকের কি কি পড়বো আমরা। তো আমরা ফার্স্ট যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ অ্যালগোরিদমের কনসেপ্ট। আমরা সবাই হয়তো আইটি সিস্টেম পড়ে এসেছি, আইটি সিস্টেমে আমরা ফান্ডামেন্টালস অফ অ্যালগোরিদমের কনসেপ্ট আমরা কিছুটা হলেও আমরা জানি। তো আজকে আমরা ফার্স্ট অ্যালগোরিদম দিয়ে আমরা শুরু করছি। ওকে, চলো আমি ফার্স্ট অ্যালগোরিদমের একটা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করব। খুব ইন্টারেস্টিং একটা পার্ট, আর অ্যালগোরিদমের পার্টটা ভালো করে বুঝতে হবে, তার ডিফারেন্ট অ্যাসপেক্ট বুঝতে হবে, তাহলেই আমরা খুব ভালো অ্যালগোরিদম লিখতে পারবো কোনো পার্টিকুলার প্রবলেমের জন্য। কারণ প্রবলেমের রেসপেক্টে আমাকে অ্যালগোরিদম কিন্তু আমাকে ডেভেলপ করতে হবে, আমাকে লিখতে হবে, আমাকে লজিক ডেভেলপ করতে হবে, তবে কিন্তু আমরা ভালো অ্যালগোরিদম লিখতে পারবো। ওকে, তো কি অ্যালগোরিদম কি, তার কি ক্যারেক্টারিস্টিক আছে, একটা অ্যালগোরিদমের কি অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ আছে, বা তার অ্যাপ্লিকেশনস কোথায় অ্যালগোরিদমের, বা একটা কোয়ালিটি কি কি আছে একটা ভালো অ্যালগোরিদমের, বা কোয়ালিটি অফ আ গুড অ্যালগোরিদম। তো সেই সমস্ত কনসেপ্ট বা কিছু এক্সাম্পল সেটা আমরা প্রথমে একটু ভালো করে দেখে নিই, তারপরের টপিকে আমরা আসবো। ওকে, চলো আমি ফার্স্ট একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি শুরু করব অ্যালগোরিদমের বেসিক কনসেপ্টটা। একটা রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিয়ে আমরা শুরু করব। তো ফার্স্ট আমরা একটু বোঝার চেষ্টা করব যে একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলের থ্রু দিয়ে যে অ্যালগোরিদম অ্যাকচুয়ালি কি। তো ফার্স্ট আমার এক্সাম্পল। ওকে, এক্সাম্পল, তারপর আমরা কনসেপ্টে আসবো, মেন কনসেপ্টে আসবো। So suppose we want to make a lemon juice. So what are the steps required to make a lemon juice? What are the steps that are required? Okay, anyone tell me what are the steps that are required? আমরা লেমন জুসটা একটু করে নিচ্ছি, কারণ এখন গরমের সময়, তো লেমন জুসটা করে লেমন জুসটা খাওয়া দাওয়া হওয়ার পর আমরা অ্যালগরিদমটা পড়বো। ওকে, সো হাউ টু মেক আ লেমন জুস। স্যার ফার্স্ট অফ অল আমাদের ইনগ্রেডিয়েন্টস লাগবে অ্যান্ড ইউটেন্সিলস লাগবে, অ্যান্ড সেকেন্ডলি আমাদেরকে প্রসেসটা জানতে হবে যে আমরা কিভাবে ওটাকে প্রিপেয়ার করব। আমি সেই প্রসেসটাই জিজ্ঞেস করছি যে হাউ টু মেক আ লেমন জুস, আমি কিভাবে তৈরি করবো লেমন জুসটা, আমাকে প্রসেসটাই বলতে বলছি।
ওকে স্যার, তো আমরা সবার প্রথমে লেমন জুসের জন্য লেমন এর লেমনের একটা স্যাম্পল নেব, দেন আমরা চিনি নেব, নুন নেব, অ্যান্ড ওটার মধ্যে পরিমাণ মতন আমরা জল দেব। জল দিয়ে ওটাকে আমরা মিক্স করবো আনটিল যতক্ষণ স্যাচুরেটেড হয়ে যাচ্ছে না। এক্স্যাক্টলি। তারপরে হচ্ছে সেটা হচ্ছে আমরা তারপরে সেই জুসটাকে আমরা ফ্রিজে হয়তো আমরা 5 to 10 মিনিটস হয়তো আমরা রেখে দেবো। স্টোর দ্য জুস ইন আ ফ্রিজ ফর 5 to 10 মিনিটস। নাও ইট ইজ রেডি টু ড্রিঙ্ক। ওকে, সো ফর মেকিং দ্য লেমন জুস আমাদের ফার্স্ট স্টেপ যেটা, যে স্টেপটা আমরা ফার্স্ট ফলো করবো, স্টেপ 1, দ্যাট ইজ অ্যাট ফার্স্ট উই উইল কাট দ্য লেমন ইনটু হাফ। আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি, আমি সবগুলো আমি স্টেপের মধ্যে দেখাচ্ছি না, আমার সব প্রেজেন্ট আছে, ইনগ্রেডিয়েন্টস সব প্রেজেন্ট আমার কাছে। সো ফার্স্ট উই উইল কাট, ওকে, দ্য লেমন ইনটু হাফ। ওকে, ইনটু হাফ, দু ভাগে আমরা লেমনটাকে ফার্স্টে কেটে নিলাম। স্টেপ 2, অনেকে ভাবছে যে স্যার কেন লেমন জুস তৈরি করা শেখাচ্ছে প্রথম দিনে অ্যালগোরিদম ক্লাসে। ওকে, জাস্টিফিকেশন আছে, এর কনসিকোয়েন্স আছে, কনসিকোয়েন্স আসবে পরে। ওকে, স্টেপ 2 হচ্ছে যে আমরা এখন লেমনটাকে এবার কি করি, আমরা স্কুইজ করি, তাই না, স্কুইজ করি, দিয়ে আমরা সেই জুসটাকে আমরা সেখান থেকে টেক আউট করি, তারপর সেটাকে একটা কন্টেনারের মধ্যে রাখি। ওকে, দ্যাট ইজ স্টেপ নাম্বার 2, আমাদের প্রসেসের মধ্যে এটা ইনক্লুডেড। তো স্কুইজ দ্য লেমন, ওকে, squeeze the lemon as much you can। আমরা কিন্তু ট্রাই করি যতটা সম্ভব তার থেকে রসটাকে মানে টিপে বের করে নেওয়া যায়, as much you can, and take out it, its বলবো, its juice in a container। ওকে, আমরা কন্টেনারের মধ্যে তার রসটাকে আমরা সব বের করে নিলাম লেমন থেকে। ওকে, কন্টেনার, দ্যাট ইজ স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 3 হচ্ছে যে আমরা এখন কিছু সুগারের সাথে অ্যাড করব, ঠিক আছে, আমরা কিছু হয়তো লবণের সাথে অ্যাড করব, বা আমি কিছু সুগার আমি ওখানে ধরো অ্যাড করছি, পরে হয়তো লবণ টবণ আমি দেব। আমি ধরুন এখানে তোমার ঠিক করে নিলাম যে অ্যাড 2 টিস্পুনফুল, আমি তোমার 2 চামচ বা টেবিল স্পুন বলবো, আমি এখানে তোমার বলছি টেবিল স্পুন। ওকে, 2 টেবিল স্পুন সুগার ইন ইট। ওকে, তার সঙ্গে দুটো একটু সুগার দিলাম, 2 চামচ আমি সুগার দিলাম। দেন আমি এখন কি করব, আমার কন্টেনারের মধ্যে এখন ধরে নাও তোমার ওই জুসটা আছে, আমি কিন্তু একটু সুগার দিলাম। আমি সুগার দেওয়ার পর আমি এবার কি করব, একটু ভালো করে ওটাকে ঘাঁটিয়ে নেব, তাই না, ভালো করে একটু নেড়ে নেবো, তাই তো, দ্যাট ইজ আ স্টির। ওকে, স্টির বলা হয় এটাকে অ্যাকচুয়ালি, ঘাঁটিয়ে নেওয়াটাকে স্টির বলা হয়। তো স্টির দ্য কন্টেনার, স্টির দ্য কন্টেনার until the sugar, until the sugar get dissolved। ওকে, get dissolved, যতক্ষণ না আমার চিনিটা পুরোপুরি মানে গুলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ভালো করে এটাকে নাড়াচ্ছি, এটা কোনো কিছু দিয়ে স্টির করছি। ওকে, তো যখন দেখলাম যে আমার সুগারটা ডিজলভ হয়ে গেছে পুরোপুরি ভাবে, তখন আমরা কি করছি, আমরা আহ, আমরা কিছু ওখানে লবণ দিচ্ছি বা কিছু ওয়াটার জল দিচ্ছি বা আইস দিচ্ছি, ঠিক আছে। সো when sugar get dissolved, when sugar get dissolved, add some water, add some water and ice in it। ওকে, ইন ইট, আমি ধরো তো তোমার লবণ খাওয়া পছন্দ করি না, আমি লবণটা ধরো দিলাম না, আমি ধরো আমার সুগার আছে, আমার মানে প্রেশার আছে, আমি বেশি লবণ খাই না, লবণ দিলামই না, আমি ধরো নাও, তুমি দিতে পারো এখানে তোমার মতো করে, তুমি এটা লিখে দেবে, ঠিক আছে। এবার স্টেপ 6-এ গিয়ে আমরা কি করছি, স্টেপ 6-এ গিয়ে আমরা সেই জুসটাকে আমরা এখন ফ্রিজের মধ্যে 5 to 10 মিনিটস আমরা রেখে দিচ্ছি। তো স্টোর দ্য জুস, স্টোর দ্য জুস ইন আ ফ্রিজ, in a fridge for 5 to 10 minutes। ওকে, 10 মিনিটস। তারপরে আমাদের
বাট 10 মিনিট যখন হয়ে গেল আমরা ফ্রিজ থেকে সুগারটাকে বের করে আমাদের এই লেমন জুসটাকে বের করে নিলাম, সেটা কিন্তু এখন রেডি টু ড্রিঙ্ক। নাও ইটস রেডি টু ড্রিঙ্ক। ওকে, রেডি টু ড্রিঙ্ক। ওকে, সো এই যে রিয়েল ওয়ার্ল্ডের যে এক্সাম্পলটা আমরা দিলাম, তাহলে একটা কোনো আমার টাস্কটা কি ছিল, আমাদের আমাদের প্রবলেমটা কি ছিল না, উই ওয়ান্ট টু মেক লেমন জুস। আমরা একটা লেমন জুসকে আমরা প্রিপেয়ার করব, উই ওয়ান্ট টু মেক লেমন জুস, এটা আমার কাছে টাস্ক ছিল একটা। তো এই টাস্কটাকে সলভ করার জন্য আমরা সিকোয়েন্সিয়ালি কিছু স্টেপ আমরা ফলো করেছি। যে স্টেপ ওয়ানে আমি এটা করব, স্টেপ টুতে আমি তারপরে এটা করব, তারপর এটা করব, ফাইনালি আমার লেমন জুসটা আমার রেডি হয়েছে ফর ফর ড্রিঙ্ক। ওকে, তো আমরা লেমন জুসটাকে তৈরি করার জন্য যে ফলোয়িং স্টেপসগুলো আমরা ফলো করেছি, তাহলে এই লেমন জুসটা তৈরি করাটা আমার কাছে একটা প্রবলেম, আমার কাছে একটা টাস্ক। সেই টাস্কটাকে অ্যাচিভ করার জন্য আমরা একটা স্টেপ ওয়াইজ প্রসেস আমরা মেনটেন করছি, যাতে এই স্টেপ ওয়াইজ প্রসিডিওরটা যদি আমরা মেনটেন করতে পারি প্রপারলি, তাহলে কিন্তু আমরা একটা ভালো কোয়ালিটির লেমন জুস আমরা তৈরি করতে পারবো, যদি আমরা এই স্টেপগুলো যদি আমরা ফলো করি। তো এই স্টেপগুলো যদি আমার কোনো একটা যদি হ্যাপাজার্ড হয়ে যায়, তাহলে কিন্তু লেমন জুসটা আমাদের সেরকমভাবে প্রিপেয়ার হবে না। হয়তো বা লেমন জুসের মধ্যে আমার হয়তো সুগারটা ভালোভাবে ডিজলভ হবে না, বা ধরে নাও হয়তো আমি হয়তো তোমার ধরে নাও হয়তো আমি আইস যেটা দিয়েছি হয়তো বেশি ঠান্ডা হয়ে গেছে, তাহলে আমাকে আমার পরিমাণ মতন আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে দিয়ে একটা 1 গ্লাস বা 1 লিটার আমি হয়তো একটা লেমন জুস তৈরি করেছি, তাহলে আমাকে এই স্টেপগুলো ফলো করতে হচ্ছে সিকোয়েন্সিয়ালি। স্টেপ ওয়ানের পর আমাকে স্টেপ টুটাই ফলো করতে হবে, তারপর আমাকে স্টেপ থ্রিটাই ফলো করতে হবে, স্টেপ 4, স্টেপ 5, স্টেপ 6, এক্সেট্রা এক্সেট্রা। তাহলে এই যে আমি স্টেপগুলো বা স্টেপ ওয়াইজ প্রসেসটা যে ফলো করলাম কোনো একটা টাস্ককে অ্যাচিভ করার জন্য বা কোনো একটা প্রবলেমকে সলভ করার জন্য, তাহলে এই স্টেপ ওয়াইজ প্রসেস যখন ফলো করা হয় কোনো একটা প্রবলেমকে সলভ করার জন্য, তখন সেই স্টেপ ওয়াইজ প্রসিডিওরটা কি বলা হয়? অ্যালগোরিদম। দ্যাট ইজ কল্ড অ্যালগোরিদম। আমার কাছে অ্যালগোরিদম তৈরি করতে গেলে আমার কাছে একটা প্রবলেম দরকার, যে আমি কার অ্যালগোরিদম তৈরি করব, আমি কার জন্য আমি স্টেপ ওয়াইজ প্রসিডিওর আমি তৈরি করব বা আমি মেক করব, যাতে আমি সেই প্রবলেমটাকে সাকসেসফুলি অ্যাচিভ করতে পারি বা আমি যাতে এক্সিকিউট করতে পারি আমার প্রবলেমটাকে সাকসেসফুলি। তার জন্য আমরা কি চিন্তা ভাবনা করছি যে আমাকে লেমন জুস করতে গেলে আমাকে কোন স্টেপগুলো ফলো করতে হবে। তো সেই স্টেপগুলো যদি আমি না জানি, তাহলে কিন্তু ভালো লেমন জুস তৈরি করা যাবে না। তো সেরকম আমাদের নর্মাল প্রোগ্রামিং প্রবলেমে যদি আমাকে বলে যে একটা অ্যাডিশন অফ টু নাম্বারস করো বা দুটো নাম্বারের মধ্যে অ্যাডিশন করার একটা অ্যালগোরিদম লেখো, তখন প্রথমে আমাকে ভাবতে হয় যে আমি কাজটা কিভাবে সলভ করব বা আমার এই প্রবলেমটার আমার অ্যালগোরিদম কি হবে বা আমার প্রবলেমটার স্টেপ ওয়াইজ প্রসেসটা কি হবে, কার পরে কোন স্টেপটা অ্যাচিভ করলে আমার প্রবলেমটা সাকসেসফুলি কমপ্লিট করা যাবে। আমি তখন চিন্তা করি, আমি তখন ভাবছি যে স্টেপ ওয়ানে হয়তো আমরা দুটো নাম্বারের মধ্যে অ্যাডিশন করবো, তো তা আমাকে প্রথমে দুটো নাম্বারকে ইউজারের কাছ থেকে আমাকে পেতে হবে। সো ফার্স্ট আমরা কি করলাম না, টেক টু নাম্বার ফ্রম দ্য ইউজার, আর সেই নাম্বার দুটোকে আমরা দুটো ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম, একটাকে আমি স্টোর করলাম এ এর মধ্যে আর আরেকটাকে আমি স্টোর করলাম বি এর মধ্যে। এটা আমার ফার্স্ট স্টেপ, যে আমার দুটো নাম্বারে অ্যাডিশন করার জন্য। তো আমার নাম্বার তো আমি পেয়ে গেছি, এবার এই নাম্বারগুলোর মধ্যে আমাকে এখন অ্যাডিশনটা আমরা এখন করতে পারবো। আমি এখন কি করলাম না, একটা একটা থার্ড ভেরিয়েবল নিলাম, যার মধ্যে আমি যোগ করে এ প্লাস বি করে আমি অ্যাডিশন অপারেশনটাকে পারফর্ম করে আমি রেজাল্টটাকে সি এর মধ্যে রেখে দিলাম। রাখার পর আমার তো ইউজার তো ওয়েট করে বসে আছে যে কখন সে রেজাল্টটা দেখবে, কারণ সে তো ইনপুট দিয়েছে 5 আর 6, তো এখন 11 পাওয়ার জন্য তো ওয়েট করে বসে আছে। তখন ইউজারকে আমি দেখানোর জন্য কি করলাম না, ডিসপ্লে দ্য রেজাল্ট, এটা আমার স্টেপ নাম্বার 3। তারপরে আমি কি করলাম না, আমি তারপরে আমার প্রসেসটাকে আমি এবার এন্ড করে দিলাম। তাহলে যে কোনো প্রসেস যখন শুরু করা হয় তখন তার একটা স্টার্ট পোর্শন থাকে, তার একটা এন্ড পোর্শন থাকে। আমি স্টার্ট দিয়ে শুরু করব, আমি এন্ড দিয়ে শেষ করব, আর মাঝখানে যে স্টেপগুলো থাকবে সেই স্টেপগুলো অ্যাকচুয়ালি আমার রিকোয়ার্ড, যে আমার প্রবলেমটা কিভাবে সলভ হবে তার জন্য একটা স্টেপ ওয়াইজ প্রসিডিওর বা একটা স্টেপ ওয়াইজ একটা প্রসেস। তো দ্যাট ইজ কল্ড অ্যালগোরিদম। তো আমরা যখন যে কোনো প্রবলেম আমাদের রিয়েল লাইফে যে কোনো প্রবলেম যখন আমরা সলভ করতে যাই বা যে কোনো টাস্ককে যখন আমরা অ্যাচিভ করি, তার জন্য কিন্তু আমরা সবাই কিন্তু কিছু না কিছু অ্যালগোরিদম আমরা ফলো করি বা কিছু না কিছু আমরা কিন্তু স্টেপ ওয়াইজ প্রসিডিওর কিন্তু আমরা ফলো করি। আমরা হয়তো ভাবছি যে আমাদের নেক্সট সেমিস্টার এক্সাম, তো
তো সেমিস্টার এক্সামের জন্য কিভাবে প্রিপারেশন হতে হবে তার জন্য কিন্তু একটা অ্যালগোরিদম আছে, তার কিন্তু তোমার কিছু স্টেপ ওয়াইজ প্রসিডিওর আছে, যে না আমি একদিন পর্যন্ত এটা পড়বো, তারপরে আমি এটা পড়বো, তারপরে আমি এটা পড়বো, আমার পরীক্ষার আগের দিনে এই পার্টটা পড়বো, বা আমি এই সাবজেক্টটা পড়বো। তো তার জন্য কিন্তু একটা অ্যালগোরিদম আছে। তো আমরা যে কোনো কাজ করতে চাই না কেন, সেটা আমাদের রিয়েল লাইফে হোক, সেটা আমাদের প্রোগ্রামিং এর অ্যাসপেক্টে হোক, সেটা আমাদের ডেটা স্ট্রাকচারের অ্যাসপেক্টে হোক, বা কোনো প্রোগ্রামিং প্রবলেমকে সলভ করতে যাওয়া হোক, সব ক্ষেত্রেই কিন্তু আমরা প্রবলেমটাকে দেখার পর আমি প্রথমেই কোড লিখতে ছুটবো না, আমি তার কোডটাকে দিকে প্রথমে যাব না, আমি প্রথমে ভাববো যে আমার এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়, তার একটা অ্যালগোরিদম ফার্স্টে আমরা ডেভেলপ করব। দেন সেই অ্যালগোরিদমের প্রত্যেকটা স্টেপকে আমরা কনভার্ট করব আমাদের কোডিংয়ে। সেই কোডিংটা আমার যে কোনো ল্যাঙ্গুয়েজে হতে পারে, সেটা সি, সি প্লাস প্লাস, জাভা, এক্স, এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হতে পারে। সো আমাকে প্রথমে ভাবতে হবে যে আমি আমার প্রবলেমটাকে কিভাবে সলভ করব। তো দ্যাট ইজ দ্য লজিক। আমাকে লজিকটা ভাবতে হবে যে কোন লজিক দিয়ে কাজটা করলে আমার কাজটা সাকসেসফুলি কমপ্লিট হবে। তো তাকে আমরা এক কথায় বলছি অ্যালগোরিদম। সো অ্যালগোরিদম তাকে যদি আমরা ডিফাইন করি, আমরা প্রথমেই বলতে পারবো যে অ্যালগোরিদম ইজ আ ফাইনাইট সিকোয়েন্স অফ স্টেপস। কেন ফাইনাইট বলছি? না আমি একটা প্রবলেমকে সলভ করছি, আমার ইনফাইনাইট নাম্বার অফ স্টেপস হয়ে যাচ্ছে, তো দ্যাট ইজ নট আ অ্যালগোরিদম। আমার নাম্বার অফ স্টেপটা কিন্তু একটা ফাইনাইট রেঞ্জের মধ্যে থাকবে, 10টা স্টেপ, 20টা স্টেপ, 100টা স্টেপ, আর 500টা স্টেপ, দ্যাট ইজ আ ফাইনাইট নাম্বার। কিন্তু কোনো সময় যেন না বলি যে আমার এই প্রবলেমটাকে সলভ করতে গিয়ে আমার হয়তো ইনফাইনাইট নাম্বার অফ স্টেপস লাগছে, সেটা কিন্তু কোনো অ্যালগোরিদম নয়, কারণ তার কিন্তু আমরা কোনো ডিসিশনে আসতে পারবো না, তার কাছ থেকে কিন্তু কোনো আমরা আউটকাম পাবো না, আমার কিন্তু অ্যাকচুয়াল আউটপুটটাই জেনারেট হবে না, আমার প্রবলেমটাই সলভ হবে না। তাহলে অ্যালগোরিদম ইজ আ ফাইনাইট সিকোয়েন্স অফ স্টেপস। যে স্টেপসগুলো আমরা এমনভাবে ডিজাইন করি যাতে কিনা আমরা কোনো একটা পার্টিকুলার প্রবলেমকে আমরা সলভ করতে পারি, বা কোনো স্পেসিফিক কোনো টাস্ককে আমরা পারফর্ম করতে পারি। তাহলে আমাকে অ্যালগোরিদম কিন্তু আমাকে একটা সিস্টেমেটিক একটা ওয়ে প্রোভাইড করছে যে আমার ডিজায়ার্ড আউটকামটাকে অ্যাচিভ করার জন্য। তো যদি আমরা ভাবি যে ইন দ্য কনটেক্সট অফ কম্পিউটেশনস বা প্রবলেম সলভিং এর রেসপেক্টে যদি আমরা ভাবি, তাহলে কিন্তু অ্যালগোরিদম কিন্তু একটা এসেন্সিয়াল আমাদের একটা পার্ট, যে পার্টটা আমাকে ফলো করতেই হবে। তাহলে কম্পিউটার সায়েন্স বলো, ম্যাথামেটিক্স বলো, ইঞ্জিনিয়ারিং বলো, যে কোনো ফিল্ডে যদি কোনো আমাকে প্রবলেম সলভ করতে হয়, সেই প্রবলেমটা সলভ করতে গেলে কিন্তু অবশ্যই আমাকে কিছু ওয়েল ডিফাইন্ড কিছু স্টেপ ফলো করতে হবে, আমাকে কিছু সিকোয়েন্স অফ প্রসিডিওর ফলো করতে হবে, বা আমাকে কিছু সিকোয়েন্স অফ স্টেপস ফলো করতে হবে। আর সেই সিকোয়েন্স অফ স্টেপসগুলোকে আমরা এক কথায় বলছি অ্যালগোরিদম। দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যান অ্যালগোরিদম। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ অ্যান অ্যালগোরিদম। একটা অ্যালগোরিদমে তোমার কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, দ্যাট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ অ্যান অ্যালগোরিদম। ওকে, বোঝা গেল বেসিক ইন্ট্রোডাক্টরি পার্টটা, হোয়াট ইজ অ্যালগোরিদম। সবাই বোঝা গেছে হোয়াট ইজ অ্যালগোরিদম? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। তো এবার যে পার্টে আমরা আসবো, দ্যাট ইজ আ ভাইটাল পার্ট, ক্যারেক্টারিস্টিক অফ অ্যান অ্যালগোরিদম। আমরা তো রিয়েল লাইফের প্রবলেম দিয়ে আমরা অ্যালগোরিদম লিখেছি, আমরা কোনো প্রোগ্রামিং প্রবলেমের রেসপেক্টে আমরা অ্যালগোরিদম লিখবো, সেটা আমার এক্সাম্পল পোর্শনে সেটা আমরা করবো আজকে। নেক্সট পার্ট হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ অ্যান অ্যালগোরিদম। ক্যারেক্টারিস্টিক অফ অ্যান অ্যালগোরিদম, বেশ কিছু ক্যারেক্টারিস্টিক আছে অ্যালগোরিদমের যেটা আমরা জানবো। তো সেই প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক আমি এক্সপ্লেন করব ইন ডিটেলস, যাতে কিনা অ্যালগোরিদম লেখার সময় যাতে আমাদের মাথায় থাকে যে আমাকে একটা ভালো অ্যালগোরিদম লিখতে গেলে বা একটা কোয়ালিটি অ্যালগোরিদম লিখতে গেলে আমাকে কিন্তু সেই বৈশিষ্ট্যগুলোকে মাথায় রাখতে হবে, আমাকে কিন্তু সেই বৈশিষ্ট্যগুলোকে আমাকে মেনে চলতে হবে, তবে কিন্তু একটা ভালো অ্যালগোরিদম লেখা যাবে, তবে কিন্তু একটা ভালো ওয়েল ডিফাইন্ড স্টেপস তুমি ডেভেলপ করতে পারবে কোনো একটা পার্টিকুলার প্রবলেমের এগেনস্টে। তো আমার ফার্স্ট যেটা ক্যারেক্টারিস্টিক, দ্যাট ইজ আ ইনপুট। ওকে, ইনপুট, ফার্স্ট কনসেপ্টটা হচ্ছে ইনপুট। নেক্সট হচ্ছে আউটপুট। আমরা যখন কোনো প্রবলেম সলভ করতে চাই, সেটা রিয়েল লাইফে হতে পারে, সেটা কোনো প্রোগ্রামিং প্রবলেম হতে পারে, তো আমার কিছু ইনপুট থাকে, কারণ অ্যালগোরিদম হ্যাজ সাম ইনপুট ভ্যালু। আমি অ্যাডিশন করবো দুটো নাম্বারের মধ্যে, তো আমার দুটো নাম্বার আমার ইনপুট দরকার। ইনপুট না হলে আমার অ্যালগোরিদমটা কার উপরে কাজ করবে, সে কার উপরে প্রসেস করবে, বা সে কাকে নিয়ে সে তার কম্পিউটেশনগুলোকে পারফর্ম করবে।
তাহলে যে কোনো অ্যালগোরিদম তার কিন্তু কিছু স্পেসিফিক কিছু ইনপুট ভ্যালু তার প্রয়োজন। আমরা অরেঞ্জ জুস যখন তৈরি করলাম, তখন আমার ইনপুট কোনগুলো? না, আমার অরেঞ্জটা একটা ইনপুট, আমার ধরুন হয়তো আমি কিছু সুগার অ্যাড করছি, সেটা আমার ইনপুট, আমার ধরুন ওয়াটার আমার ইনপুট, তাই না? আমার ধরুন হয়তো আইস আমাদের ইনপুট। তো সেরকম যে কোনো অ্যালগোরিদম পারফর্ম করার জন্য কিন্তু কিছু ইনপুট ভ্যালু প্রয়োজন। আর আমরা হয়তো কোনো অ্যালগোরিদমের ক্ষেত্রে হয়তো আমি তোমার ধরুন 0 ইনপুট দিলাম, বা হয়তো আমি তার ধরুন মোর দ্যান 1 ইনপুট দিলাম। সেটাও কিন্তু পসিবল যে আমার ইনপুট ছাড়াও কিন্তু কোনো অ্যালগোরিদম কিন্তু পসিবল। তাহলে আমরা আইদার 0 ইনপুট দিয়েও কাজ করতে পারি, অথবা আমরা মোর দ্যান 1 ইনপুট দিয়েও কাজ করতে পারি, বা একটা ইনপুট দিয়েও কাজ করতে পারি। সেকেন্ড হচ্ছে আউটপুট। আমরা একটা অ্যালগোরিদম থেকে বা একটা প্রবলেম যখন আমরা সলিউশন করতে যাচ্ছি, তার যখন আমরা একটা আউটলাইন তৈরি করছি, তখন সেখান থেকে আমরা একটাও আউটপুট পেতে পারি বা মোর দ্যান 1 আউটপুট আমরা পেতে পারি। সাপোজ ধরুন শর্টিং অফ 10 নাম্বারস, 10টা নাম্বারকে ধরুন আমরা শর্ট করব অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে। তাহলে আমার সেই প্রবলেমটা যখন আমরা সলভ করতে যাচ্ছি, তার যখন আমি যখন ডেভেলপ করছি একটা অ্যালগোরিদমকে, তখন দেখো সেই প্রবলেমটাকে তোমার সলভ করতে গেলে আমার 10টা ইনপুট দরকার। আর সেই 10টা ইনপুট মানে তোমার 10টা নাম্বার। আর সেই 10টা নাম্বারকে আমি যখন তোমার ধরো তার তো তোমার সমস্ত স্টেপগুলো যখন লিখে ফেললাম, তখন কিন্তু আমার আউটপুট কি হবে? তোমার 10টাই আউটপুট হবে। কারণ 10টা নাম্বারে শর্টিং করলে আমার নিশ্চয়ই তোমার নাম্বারগুলো তো আর মানে কমে যাবে না। 10টা নাম্বারে শর্ট করলে কিন্তু আমাকে 10টা নাম্বারই কিন্তু আমাকে আউটপুট দেবে আফটার শর্টিং। সেটা আইদার অ্যাসেন্ডিং হতে পারে, কিংবা সেটা তোমার ডিসেন্ডিং হতে পারে। সো ইনপুট আর আউটপুট কিন্তু যে কোনো অ্যালগোরিদমে কিন্তু একটা ভাইটাল পার্ট, তার কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক। সো আমার ফার্স্ট হচ্ছে ইনপুট, আর সেকেন্ড হচ্ছে আউটপুট। নেক্সট পয়েন্ট, থার্ড ক্যারেক্টারিস্টিক হচ্ছে ওয়েল ডিফাইন্ড স্টেপস। আমরা অ্যালগোরিদম লেখা মানে কিন্তু আমার কিছু স্টেপ ফলো করতে হয়, কারণ অ্যালগোরিদম মানে কিন্তু একটা স্টেপ ওয়াইজ প্রসিডিওর। ওকে, স্টেপ ওয়াইজ প্রসিডিওর মানে স্টেপ বাই স্টেপ, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। তাহলে আমার এই স্টেপগুলো আমি বলছি ওয়েল ডিফাইন্ড হতে হবে। আমার এই স্টেপগুলো ওয়েল ডিফাইন হতে হবে। ওয়েল ডিফাইন মানে হচ্ছে যে আমাকে প্রতিটা স্টেপকে আমাকে ক্লিয়ারলি ডিফাইন করা থাকতে হবে, যাতে সেই স্টেপগুলোকে দেখে আমি তো বুঝতেই পারি, আমি ছাড়াও যেন অন্য কেউ যেন সেটাকে বুঝতে পারে দেখে। তোমাকে এমনভাবে তোমাকে লিখতে হবে স্টেপগুলোকে, যাতে সবাই যাতে দেখে বুঝতে পারে যে এই স্টেপটা মানে ওই পার্সনটা কি মিন করতে চেয়েছে। দ্যাট ইজ আ ওয়েল ডিফাইন্ড স্টেপস। ওকে, যেটা কিন্তু সবার কাছে ইজি টু আন্ডারস্ট্যান্ড হবে, বা তারা সেই স্টেপগুলোকে ফলো করতে পারবে। ওকে, নাম্বার ফোর, ফাইনাইটনেস। আমরা একটু কি বলছিলাম যে অ্যালগোরিদম ইজ আ ফাইনাইট সিকোয়েন্স অফ স্টেপস। তাহলে এটা হচ্ছে ফাইনাইটনেস, মানে হচ্ছে যে একটা অ্যালগোরিদম যখন আমরা লিখবো, তখন সেই অ্যালগোরিদমটা লেখার জন্য কিন্তু আমাদের একটা ফাইনাইট নাম্বার অফ স্টেপস দরকার। আমার নাম্বার অফ স্টেপটা যেন কোনো সময় যেন ইনফাইনাইট যেন না হয়ে যায়। আমি 10টা স্টেপ বা 100টা স্টেপের মধ্যে কাজটা করতে পারি, কিন্তু স্টেপটা যেন আমাদের ইনফাইনাইট হয়ে যেন না যায়। তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে আমরা ফাইনাইট নাম্বার অফ স্টেপস ফলো করে কোনো প্রবলেমকে আমরা সলভ করব। আর সেই ফাইনাইট নাম্বার অফ স্টেপস যখন কমপ্লিট হয়ে যাবে, তাতে কিনা আমার প্রবলেমটা কিন্তু খুব ভালোভাবে আমরা সেখান থেকে তার আউটপুটটা আমরা পাবো, বা এক্সপেক্টেড আউটপুটটা কিন্তু সেখান থেকে আমরা পাবো। দ্যাট ইজ আ ফাইনাইটনেস, যে আমার ফাইনাইট নাম্বার অফ স্টেপস আমাকে নিয়ে কাজ করতে হবে আমার কোনো একটা স্পেসিফিক কোনো একটা প্রবলেমকে সলভ করার জন্য। নাম্বার ফাইভ বলছে ইফেক্টিভনেস। নাম্বার 5টা হচ্ছে ইফেক্টিভনেস। ওকে, ইফেক্টিভনেস কি বলে একটু জানবো আমরা, যে ইফেক্টিভনেস অ্যাকচুয়ালি যদি আমরা এরকম ভাবে যদি আমরা ডিফাইন করার চেষ্টা করি ইফেক্টিভনেসটাকে, যে আমার যে কটা স্টেপ দিয়ে আমি অ্যালগোরিদমটাকে লিখেছি, সেই প্রত্যেকটা স্টেপগুলো কিন্তু আমার ফিজিবল হতে হবে। আমি একটা এমন কোনো স্টেপ লিখে ফেললাম যে স্টেপটাকে অ্যাচিভ করাটা আমাদের কাছে ফিজিবল নয়, সেটা হয়তো আমরা অ্যাচিভই করতে পারবো না হয়তো আমাদের লাইফে কোনোদিন, বা কোনো সময় হয়তো সেই কাজটা আমরা করতেই পারবো না। তাহলে আমাকে প্রতিটা স্টেপকে আমাকে এমনভাবে লিখতে হবে যাতে প্রতিটা স্টেপ যাতে আমাদের ফিজিবল হয়, বা সেই স্টেপগুলোকে যাতে আমরা নিয়ে কাজ করতে পারি। আর সেই স্টেপগুলোকে নিয়ে কাজ করার জন্য যাতে আমাদের অ্যামাউন্ট অফ টাইমটা যাতে কম লাগে, রিজনেবল লাগে। ঠিক আছে, তাহলে তাকে আমরা বলছি ইফেক্টিভনেস। দেখো, আমি একটা প্রবলেমকে সলভ করার জন্য হয়তো কেউ একজন হয়তো 5টা স্টেপ ভেবেছে,
আমি ধরুন হয়তো তোমার ধরুন 20টা স্টেপ ভেবেছি যে 20টা স্টেপ দিয়ে আমি আমার প্রবলেমটাকে সলভ করব, আর সে ধরুন হয়তো খুব সহজভাবে সে 5টা স্টেপ দিয়ে কিন্তু কাজটাকে করার চেষ্টা করছে। তাহলে কারটা ইফেক্টিভ হবে, তোমার যে 5টা দিয়ে করছে তারটা, না আমি যে 20 নাম্বার অফ স্টেপ ফলো করে করছি কারটা? কারণ ইফেক্টিভনেস কিন্তু তখনই আসবে যে যখন আমি কম সময়ের মধ্যে আমার অ্যালগোরিদমটাকে আমি লিখে ফেলতে পারবো, বা আমার অ্যালগোরিদমটা যখন ইমপ্লিমেন্টেশন যখন হবে তখন তার জন্য কিন্তু যেন কম সময় লাগে তার এক্সিকিউশনের জন্য। আর আমি এমন কিছু স্টেপ লিখবো না সেখানে যাতে আমার সেই স্টেপটাকে পারফর্ম করতে হয়তো সেটা ফিজিবল নয় বা সেটা হয়তো পারফর্ম করা যাবেই না, তাহলে তো সেই স্টেপ লিখে আমার কোনো লাভ নেই। আমি তো আলটিমেট তো যে স্টেপগুলো লিখবো যাতে সেই স্টেপগুলোকে আমরা পরে ইমপ্লিমেন্ট করতে পারি। আমি এটা এমন করে একটা ইনগ্রেডিয়েন্টস লিখে ফেললাম হয়তো যে লেমন জুস তৈরি করার জন্য, সেই ইনগ্রেডিয়েন্টসটা হয়তো আমাদের এখানে আমাদের ইন্ডিয়াতে পাওয়াই যায় না, তাহলে সেরকম তো আমার তো অ্যালগোরিদম লিখে লাভ নেই। আমি যে কাজগুলো করতে পারবো বা যে কাজগুলোকে আমি মানে অ্যাকচুয়ালি তাকে আমরা কোডিং এ কনভার্ট করতে পারবো, আমাকে সেই ধরনের কিছু স্টেপ আমাকে লিখতে হবে। দ্যাট ইজ আ ইফেক্টিভনেস, যে আমাকে এমন কিছু স্টেপ আমাকে লিখতে হবে যাতে সেই স্টেপগুলো আমাদের ফিজিবল হয়, আর যাতে সেই কাজগুলোকে আমরা করতে পারি, মানে ক্যাপাবল অফ বিং এক্সিকিউটেড। ওকে, আর অবশ্যই একটা রিজনেবল অ্যামাউন্ট অফ টাইমের মধ্যে, যে আমি এমন করে একটা অ্যালগোরিদম লিখলাম সেটা হয়তো তোমার ধরো তার কোড করতে গিয়ে হয়তো আমাকে ধরো আমার 10 দিন লাগছে, তাহলে সে কিন্তু তোমার কোনো রিজনেবল অ্যামাউন্ট অফ টাইমের মধ্যে কিন্তু কমপ্লিট হচ্ছে না তার এক্সিকিউশনটা। ওকে, তাহলে আমার স্টেপগুলো যেন তোমার অবশ্যই যেন প্র্যাকটিক্যাল হয়, মানে তার স্টেপ শুড বি প্র্যাকটিক্যাল, যাতে আমরা সেই স্টেপগুলোকে খুব সহজভাবে খুব সিম্পল অপারেশন দিয়ে যাতে আমরা রিপ্রেজেন্ট করতে পারি কোডিং এ, তাতেই কিন্তু আমাদের অ্যালগোরিদম কিন্তু ইফেক্টিভনেসটা বাড়বে। ওকে, আর ইফেক্টিভনেস বাড়লে আমার পারফরমেন্স বাড়বে। আর যত কম সময় আমি সবসময় চাই আমরা যে একটা প্রবলেম বা একটা প্রোগ্রাম যখন এক্সিকিউট করে তখন সেই প্রোগ্রামটা যত কম স্পেসের মধ্যে কাজ করতে পারবে বা যত কম টাইমে এক্সিকিউট হতে পারবে তত কিন্তু আমাদের ভালো। কারণ আমি সবসময় কিন্তু আমরা কনসিডার করি যে আমার স্পেস কমপ্লেক্সিটি যেন কম হয় আমার প্রবলেম সলভিং এর জন্য, বা আমার টাইম কমপ্লেক্সিটি যেন কম থাকে। কারণ আমরা কম টাইমে কম স্পেসের মধ্যে কোনো যদি সলভ করতে পারি কোনো একটা পার্টিকুলার প্রবলেমকে, তাহলে কিন্তু সেই প্রবলেমে কিন্তু আমাদের ইফেক্টিভনেসটা বাড়বে, বা সেই অ্যালগোরিদমে কিন্তু আমাদের ইফেক্টিভনেসটা বাড়বে, তার স্পিড বাড়বে, তার ইফেক্টিভনেস বাড়বে, তার পারফরমেন্স বাড়বে। ওকে, সো আমাকে সেভাবে কিন্তু আমাকে ভাবতে হবে কোনো অ্যালগোরিদম ডেভেলপ করার সময়। দ্যাট ইজ দ্য ইফেক্টিভনেস। নাম্বার 6 বলছি ডিটারমিনিস্টিক। ওকে, নাম্বার 6 বলছি ডিটারমিনিস্টিক। ডিটারমিনিস্টিক, আমি আর একটা স্টেপ বলবো ডিটারমিনিস্টিকের পর। তো ডিটারমিনিস্টিক মানে হচ্ছে দেখো আমরা ডিটারমাইন করতে পারি, তাই না? দ্যাট ইজ দ্য ডিটারমিনিস্টিক। ওকে, সো ধরে নাও তুমি কিছু ইনপুট দিচ্ছ একটা কোনো প্রবলেমকে বা একটা কোনো অ্যালগোরিদমকে, আর তুমি এক্সপেক্ট করছো যে আমি 5টা ইনপুট দিলে হয়তো আমার এই প্রবলেমটার অ্যালগোরিদমটা হয়তো আমাকে একটা আউটপুট দেবে। তুমি কিন্তু আগে থেকে তুমি কিন্তু ডিটারমাইন করতে পারছো যে আমার 5টা ইনপুট হবে, আমার একটা আউটপুট হবে। সাপোজ ধরে নাও তুমি হয়তো 5 নাম্বারসের মধ্যে অ্যাডিশন করবে, তাহলে তোমাকে 5টা ইনপুট তোমাকে দিতে হবে, আর সেই 5টা ইনপুটকে তোমার প্রসেস করে তোমার অ্যালগোরিদমটা তোমাকে একটা সময় তোমাকে একটা আউটপুট দেবে, তোমার সামটা তোমাকে দেখাবে। তোমার 5টা ইনপুট তোমার একটা আউটপুট, তুমি কিন্তু অ্যালগোরিদমটা লেখার আগে প্রবলেমটাকে দেখার পর তুমি কিন্তু ডিটারমাইন যে আমার 5টা ইনপুট হবে, আমার একটা আউটপুট হবে। দ্যাট ইজ কল্ড ডিটারমিনিস্টিক, যে আমি আগে থেকে আমি জানতে পারছি যে আমার কটা ইনপুট থাকবে আর আমার কতগুলো আউটপুট থাকবে। আমার কিন্তু এখানে কোনো র্যান্ডম কিছু কিন্তু কোনো ব্যাপার নেই, আমি কিন্তু র্যান্ডম কনসেপ্টটাকে আমি কিন্তু এখানে রাখবোই না, যে আমার র্যান্ডমলি হয়তো তোমার 10টা বা 20টা ইনপুট থাকবে, বা 10 থেকে 50টা বা 100টা, আমার কিন্তু র্যান্ডমে কিন্তু কোনো জায়গাই নেই। আমাকে যা কিন্তু ভাবতে হবে সবটা কিন্তু আমার কিন্তু ডিটারমাইন করতে হবে। দ্যাট ইজ কল্ড ডিটারমিনিস্টিক। আমি আগে থেকে জানবো আমার কটা ইনপুট থাকবে, কটা আমার আউটপুট থাকবে লেখার আগে অবশ্যই অ্যালগোরিদমটাকে। আর আমরা আরেকটা লাস্ট ক্যারেক্টারিস্টিক দিয়ে আমরা শেষ করব ক্যারেক্টারিস্টিক অফ অ্যান অ্যালগোরিদম, সেটা হচ্ছে টার্মিনেশন। টার্মিনেশন, আমাকে যেমন স্টার্ট করতে হয় কোনো অ্যালগোরিদমকে, আমার কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হওয়ার পর কিন্তু আমাকে টার্মিনেট করতে হয়। টার্মিনেট করতে হয়, ঠিক আছে? এবার আমি যখন টার্মিনেট করি কোনো একটা প্রবলেমকে বা কোনো একটা প্রোগ্রামকে, তখন সেই টার্মিনেশনের সময় নিশ্চয়ই আমরা আউটপুটটাকে অবশ্যই প্রোভাইড করে দিই বা প্রডিউস করে দিই। আমি 2 নাম্বারসের মধ্যে অ্যাডিশন করলাম, আমি ইনপুট নিলাম, যোগ করলাম, সবই করলাম, কিন্তু আমি আর ইউজার কার্ড দেখালাম না, দিয়ে আমি হয়তো কোডটাকে টার্মিনেট করে দিলাম, তাই না? সেটা তো পসিবল নয়, কারণ ইউজার ইনপুট দিয়েছে, সে কিন্তু আউটপুটটা পাওয়ার জন্য সে কিন্তু ইনপুটটা দিয়েছে। তাহলে আমার অ্যালগোরিদমটা যেন আউটপুট প্রোভাইড করার পরই যেন টার্মিনেট করে, ঠিক আছে? কিন্তু আমরা
আবার ধরো না হয়তো আমি এমন কিছু ইনপুট দিলাম আমার প্রবলেমটাতে, হয়তো আমার প্রোগ্রামটা হয়তো তোমার ধরো না কোনো আউটপুট প্রডিউস করতেই পারছে না, যেহেতু টার্মিনেট করে গেল। ওকে, কিন্তু আমাকে সাকসেসফুলি আমাকে টার্মিনেশন করতে হবে, যে আমি ইনপুট দিচ্ছি, আমার প্রসেসিং হচ্ছে, তারপরে আমি ধরো আউটপুটটাকে ডিসপ্লে করলাম ইউজারকে, তারপরে আমার প্রোগ্রামটা তোমার টার্মিনেট করছে। দ্যাট ইজ কল্ড টার্মিনেশন। দ্যাট ইজ কল্ড টার্মিনেশন। তো এছাড়াও কিন্তু একটা অ্যালগোরিদমে তোমার আরো অনেক বৈশিষ্ট্য থাকে, যেমন তোমার ধরো মানে আনঅ্যাম্বিগুইটি থাকে, ওকে, আমার ধরো অপটিমালিটি থাকে, হ্যাঁ, রিপিটেবিলিটি থাকে, মডুলারিটি থাকে। ওকে, তো আহ, এই দিস আর দ্য ডিফারেন্ট টাইপ অফ ক্যারেক্টারিস্টিক অফ অ্যান অ্যালগোরিদম। আমরা এই 7টা মনে রাখবো, দ্যাটস এনাফ। ইনপুট আউটপুট, ওয়েল ডিফাইন্ড স্টেপস, ফাইনাইটনেস, ইফেক্টিভনেস, ডিটারমিনিস্টিক, টার্মিনেশনস। ওকে, এবার এর মধ্যে তোমার ধরো হয়তো আরো কিছু অ্যাড করা যেতে পারে, যেগুলো আমি পরে তোমাকে বললাম, যেমন তোমার ধরো মডুলারিটি বলো, তুমি রিপিটেবিলিটি বলো, বা অপটিমালিটি বলো। মানে অপটিমাল বলতে বোঝায় যে আমি স্পেসিফিক কোনো ইনপুটের জন্য যাতে আমার অ্যালগোরিদম যাতে তোমার অপটিমাল হয়। অপটিমাল মানে যাতে অপটিমাল তোমার এরকম ভাবে বোঝায়, যে অপটিমাল বলতে তোমার বোঝায় যত কম সময়ের মধ্যে এক্সিকিউট করতে পারবে, তার অ্যাকুরেসি তোমার যত বেশি হবে, তার এফিসিয়েন্সি তোমার যত বেশি হবে, তাকে বলা হয় অপটিমাল। মানে আমরা সবসময় কিন্তু একটা অপটিমাল সলিউশনস চাই, যাতে সেই সলিউশনটা আমরা খুব কম সময় পেতে পারি আর খুব কম কস্টে আমরা পেতে পারি। দ্যাট ইজ কল্ড অপটিমাল সলিউশনস। ঠিক আছে, একটা প্রবলেমে কিন্তু তোমার অনেক সলিউশনস হয়। তো কোনো সলিউশন ধরো 10 লাইনের হয়, ধরো কোনোটা হয়তো 20 লাইনের হয়, তার জন্য স্পিডটা অনেকটা স্লো, তার জন্য হয়তো কস্ট অনেক বেশি, কিন্তু আমরা কোনটা হয়তো খুঁজি যে যেটা সব থেকে আমাদের কাছে অপটিমাল। তাহলে আমরা কিন্তু সবসময় কিন্তু অপটিমাল সলিউশন দিকে কিন্তু আমরা ছুটবো, তার পিছনে কিন্তু আমরা যাবো। দ্যাট ইজ কল অপটিমালিটি। এটা কিন্তু একটা মেন একটা ক্যারেক্টারিস্টিক মধ্যে আমরা রাখতে পারো, দ্যাট ইজ কল অপটিমালিটি। তো আমরা সবসময় কিন্তু অপটিমাল সলিউশনস কিন্তু আমরা এক্সপেক্ট করি কোনো অ্যালগোরিদম থেকে। দ্যাট ইজ কল অপটিমালিটি। সেটা কিন্তু অবশ্যই উইথ রেসপেক্ট টু দ্য এফিসিয়েন্সি, with respect to the speed, and with respect to the accuracy. Okay, so that is called optimality. এই হচ্ছে আমাদের অ্যালগরিদমে তোমার টোটাল ক্যারেক্টারিস্টিক। আমরা 8টা মনে রাখবো, সেটাই সাফিসিয়েন্ট। ওকে, সবাই এটা বুঝতে পেরেছো যে হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ অ্যান অ্যালগরিদম? হোয়াট দ্য ক্যারেক্টারিস্টিক অফ অ্যান অ্যালগরিদম, সবাই বুঝতে পেরেছো? হুম, সবাই বুঝতে পেরেছো? বলো, একটু রেসপন্স করো। হ্যাঁ স্যার। স্যার টার্মিনেশন মানে আরেকবার একটু রিপিট করলে ভালো হয়। আমার প্রবলেমটা যেন ফ্রুটফুল আউটপুট প্রডিউস করার পর যেন টার্মিনেট হয়, সাকসেসফুলি যেন টার্মিনেট হয়। আমি আনসাকসেসফুল টার্মিনেশন চাইছি না, আমি সাকসেসফুল টার্মিনেশন চাইছি। ওকে স্যার, আমার থ্যাংক ইউ পারপাস যেন সলভ হয়, আমি যে পারপাসে অ্যালগরিদমটা লিখেছি সেই পারপাস যেন সলভ হয়, আমি যেন একটা এক্সপেক্টেড আউটপুট পাই আমার প্রবলেমটা মানে সলভ থেকে। ওকে, দ্যাট ইজ কল টার্মিনেশন, সাকসেসফুল টার্মিনেশন অফ আ প্রবলেম। এবার চলে আসবো আমরা অ্যাডভান্টেজেস অফ অ্যান অ্যালগরিদম। ওকে, অ্যাডভান্টেজেস অফ অ্যান অ্যালগরিদম। এখানে আমি কিছু পয়েন্ট আমি এখানে ডিসকাস করব, তার মধ্যে অ্যাডভান্টেজেস অফ অ্যান অ্যালগরিদম। কারণ পুরো সাবজেক্টটাই হচ্ছে আমাদের অ্যালগরিদম, সাবজেক্টের নামই হচ্ছে অ্যালগরিদম। তো সেটা আমরা তার জন্য অ্যালগরিদম এই টপিকটা একটু ভালো করে আমরা দেখার চেষ্টা করছি, যাতে এখান থেকে কোনো যাতে আমাদের প্রবলেম না থাকে, যে অ্যালগরিদম কি বুঝতে যাতে কোনো সমস্যা না থাকে, তার ডিফারেন্ট অ্যাসপেক্ট আমরা এখান থেকে পড়বো। তো অবশ্যই অ্যালগরিদম তোমার একটা মানে ক্রুসিয়াল একটা কনসেপ্ট আমাদের কম্পিউটার সায়েন্সে, বা প্রবলেম সলভিং এ যদি তুমি কনসেপ্ট যদি তুমি যাও, বা তুমি যদি এরিয়া অফ প্রবলেম সলভিং এ তুমি যদি আসো, তার ক্ষেত্রে কিন্তু একটা ক্রুসিয়াল একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে অ্যালগরিদমস। তো সেই অ্যালগরিদম আমাদের ডিফারেন্ট টাইপের অ্যাডভান্টেজ প্রোভাইড করে, ডিফারেন্ট টাইপের আবার বা ডিফারেন্ট তোমার ডিসঅ্যাডভান্টেজও প্রোভাইড করে। তো কি কি অ্যাডভান্টেজটা বেশি, ডিসঅ্যাডভান্টেজটা কম, তো আমরা কিছু অ্যাডভান্টেজের কিছু পয়েন্ট আমরা ফার্স্টে আমরা এখানে ডেপিক্ট করব। ওকে, নাম্বার ওয়ান আমি বলতে পারি যে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি এফিসিয়েন্সি ওকে, এফিসিয়েন্সি কি বলে যে যদি আমরা একটা ওয়েল অর্গানাইজড যদি আমরা অ্যালগরিদম ডেভেলপ করতে পারি, তাহলে সেই ওয়েল অর্গানাইজড অ্যালগরিদমটা সে অনেক কম রিসোর্সকে ইউজ করবে, সে অনেক কম টাইম নেবে, সে মেমোরি রিকোয়ারমেন্ট তার কম থাকবে,
সেই অ্যালগোরিদমটা আমাকে ফাস্টার এক্সিকিউশনস আমাকে প্রোভাইড করবে, বা আমরা খুব কম রিসোর্স কনজাম্পশন করে আমরা সেটাকে সলভ করতে পারবো, বা সেই পার্টিকুলার কোনো প্রবলেমকে আমরা সলভ করতে পারবো। তাহলে আলটিমেট আমার এফিসিয়েন্সিটা আমার বাড়ছে। ওকে, দ্যাট ইজ কল এফিসিয়েন্সি। নাম্বার টু হচ্ছে কনসিস্টেন্সি। ওকে, কনসিস্টেন্সি বেসিক্যালি একটা নর্মাল কনসেপ্ট, আমরা অনেক সময় ইউজ করি কনসিস্টেন্সি, এই টার্মটা আমরা সবাই জানি। কনসিস্টেন্সি, যে ওর খুব কনসিস্টেন্সি আছে, ও ভালো রেজাল্ট করছে, কনসিস্টেন্ট, ও ভালো রেজাল্ট করছে, তাই না? এইভাবে আমরা কিন্তু ভাবি। তো আমরা একটু আগে দেখে আসলাম যে আমার একটা ক্যারেক্টারিস্টিক ছিল, দ্যাট ইজ আ ডিটারমিনিস্টিক। তাহলে অ্যালগোরিদম কিন্তু তোমার ডিটারমিনিস্টিক হওয়া দরকার। ওকে, তো সে আমাকে কিছু ধরে নাও হয়তো আমি তোমার এরকম ধরনের চাইছি যে আমার একটা অ্যালগোরিদম ডেভেলপ করলাম অ্যাডিশনের। তো আমার অ্যাডিশন ধরে নাও অ্যালগোরিদমটা ধরে ডেভেলপ করার পর আমি সেখানে 5 আর 6 ইনপুট দিয়েছি কোনো একটা টাইমে, অর্থাৎ তোমার 7টা 5-এ, ঠিক আছে, আজকের দিনে আমি 5-6 ইনপুট দিয়েছি, সে আমাকে হয়তো আউটপুট প্রডিউস করেছে 11। ওকে, ভেরি গুড, সে আমাকে কারেক্ট আউটপুট প্রডিউস করেছে। আমি তার পরের দিনে হয়তো সেম অ্যালগোরিদমটার উপরে আমি ইনপুট প্রোভাইড করলাম আবার 5 আর 6, সে কিন্তু আমাকে আউটপুট দিচ্ছে 12। তার মানে সে কিন্তু কনসিস্টেন্ট নয়, তার কিন্তু কনসিস্টেন্সির অভাব আছে। ওকে, তো দ্যাট ইজ কল কনসিস্টেন্সি। তাহলে আমাকে একটা অ্যালগোরিদম সে আমাকে সেম আউটপুট প্রডিউস করবে সেম ইনপুটের জন্য। আমি যতবার ইনপুটটা দিই না কেন সেম ইনপুটটা, সে কিন্তু প্রত্যেকবারই কিন্তু আমাকে সেম আউটপুটই প্রডিউস করবে। আমি 5 আর 6 ইনপুট যদি আমি 50 বার দিই না কেন, আমার কিন্তু 50 বারই কিন্তু সে আমাকে 11 দেখানোর কথা, যদি তার কনসিস্টেন্সি থাকে। আর যদি তার না থাকে কনসিস্টেন্সি, সে কিন্তু আমাকে একবার দেখাবে 11, একবার দেখাবে 12, একবার দেখাবে হয়তো তোমার 10। তো দ্যাট ইজ কল কনসিস্টেন্সি। আমার কিন্তু অ্যালগোরিদম সে কিন্তু আমাকে প্রোভাইড করে কনসিস্টেন্সি। ওকে, নাম্বার 3 হচ্ছে রিইউজেবিলিটি। রিইউজেবিলিটি, আমরা বারবার রিইউজ করতে পারি। ওকে, আমরা বারবার রিইউজ করতে পারি। কি কনসেপ্টটা একটু একটু খুলে বলি, রিইউজেবিলিটি বলতে কি বোঝায়। যে একটা অ্যালগোরিদম তোমার যখন ডেভেলপ হয়ে গেল, তাকে তুমি টেস্টিংও করে ফেলে যে হ্যাঁ আমার এই অ্যালগোরিদমটা দিয়ে আমার সবকিছু কাজকর্ম করা যাবে, আমি যে প্রবলেমের রেসপেক্টটাকে লিখেছি আমার সেই প্রবলেমটা আমার পুরোপুরি এটা দিয়ে সলভ করা যাবে, কোনো সমস্যা নেই। তোমাকে টেস্টেড, তোমারটা ডেভেলপড হয়েছে অ্যালগোরিদমটা, তোমার টেস্টেড হয়ে গেছে। এবার ধরে নাও আমি কোনো একটা অ্যাডিশনের ধরুন একটা অ্যালগোরিদম লিখেছি, ঠিক আছে, লিখেছি, আমার লেখা আছে কিন্তু খাতার মধ্যে। এবার হয়তো 1 মাস পরে হয়তো একটা ক্যালকুলেটর সফটওয়্যার ধরুন ডেভেলপ করতে যাচ্ছি আমরা, একটা গ্রুপ অফ টিম বা গ্রুপ অফ মেম্বার্স মিলে। তো সেখানে আমার তো একটা পার্ট থাকবে, অ্যাডিশনের পার্ট থাকবে। তাহলে আমি নিশ্চয়ই আর ওই অ্যাডিশনের পার্টটাকে আমি নতুন করে আর লিখবো না, আমার তো লেখা আছে সে 1 মাস আগে, যে একটা অ্যাডিশন কিভাবে করতে হয় দুটো নাম্বারের মধ্যে, আমার সেই পার্টটা তো আমার ডেভেলপ করা আছে, তার তো অ্যালগো পার্টটা তোমার লেখা আছে, তাই না? তাহলে আমি কিন্তু পারি যে আমার ওই প্রিভিয়াস যেটা লেখা আছে অ্যালগোরিদমটা, তাকে আমি ভেরিয়াস অ্যাপ্লিকেশনে আমি কিন্তু রিইউজ করতে পারি। তাহলে কি হবে না, আমার টাইম আর এফোর্টটা অনেকটা সেভ হয়ে যাবে। দ্যাট ইজ কল রিইউজেবিলিটি। ওকে, নাম্বার ফোর নাম্বার ফোর হচ্ছে ক্লারিটি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। ওকে, ক্লারিটি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, খুব ভাইটাল পয়েন্ট। ক্লারিটি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং কি বলছে পয়েন্টটা, না যেটা বলছে যে আমাকে অ্যালগোরিদম একটা ক্লিয়ার বা একটা স্ট্রাকচার্ড ওয়ে বা একটা স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ আমাকে সে প্রোভাইড করবে, যাতে কিনা ডেভেলপারদের কাছে বা রিসার্চারদের কাছে বুঝতে সুবিধা হয় যে তারা কিভাবে এটাকে সলভ করবে প্রবলেমটাকে, বা তারা কিভাবে একে অপরের সঙ্গে কোলাবোরেট করবে, বা তারা কিভাবে কমিউনিকেট করবে। তাহলে আমাকে অ্যালগোরিদম অবশ্যই আমাকে একটা ক্লিয়ার বা একটা স্ট্রাকচার্ড ওয়ে আমাকে ফলো করছে, মানে আমাকে প্রোভাইড করছে আমি কোনো একটা প্রবলেমকে সলভ করার জন্য। ওকে, তো সেটা কিন্তু অবশ্যই মানে ইজি হবে ডেভেলপারদের কাছে বা রিসার্চারদের কাছে, যাতে তারা খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারে প্রবলেমটাকে, সে তারা প্রপারলি বুঝতে পারে, তারা সেটাকে নিয়ে কমিউনিকেট করতে পারে, বা তারা তোমার কোলাবোরেট করতে পারে। তো দ্যাট ইজ কল ক্লারিটি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। সো এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ আমাদের অ্যালগোরিদমের। নাম্বার ফাইভ হচ্ছে প্রবলেম সলভিং। যে কোনো প্রবলেমকে সলভ করার জন্য আমাদের প্রথম স্টেপটাই হচ্ছে যে যদি আমরা একটা ওয়েল ডিফাইন্ড
যদি একটা ফাইনাইট নাম্বার অফ স্টেপস দিয়ে আমরা একটা কোনো অ্যালগোরিদম ডেভেলপ করে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের পরে কোডটা করতে আমাদের খুব সুবিধা হবে। ঠিক আছে, তার মানে আমরা কোনো একটা বড় প্রবলেমকে, একটা কমপ্লেক্স কোনো একটা প্রবলেমকে যদি আমরা কমপ্লেক্স না ভেবে তাকে যদি আমরা কিছু স্মলার পার্টে যদি আমরা ডিভাইড করে নিই, তারপর সেই স্মলার পার্টগুলোকে যদি আমরা ম্যানেজেবল কিছু স্টেপস দিয়ে যদি আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা ইফেক্টিভলি আমরা কোনো কমপ্লেক্স প্রবলেমকে আমরা সলভ করতে পারবো। সো ভালো অ্যালগোরিদম লিখতে পারলে আমার কিন্তু প্রবলেম সলভিং এবিলিটি বাড়বে। আর যত বড় কোনো টাস্ককে যদি আমরা ডিভাইড করে যদি আমরা কাজ করতে পারি, দ্যাট ইজ আ মডুলার অ্যাপ্রোচ। তো এই অ্যাপ্রোচ দিয়ে কাজ করলে কিন্তু আমাদের প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি অনেক বাড়বে। আমরা কিন্তু সেই কাজটা অবশ্যই, প্রবলেম সলভিং এর যে প্রিভিয়াস স্টেজটা, সেটা কিন্তু আমাকে অ্যালগোরিদম কিন্তু সেই কাজটা করতে আমাকে হেল্প করে। তো এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ, আমাদের অ্যালগোরিদমের একটা অ্যাডভান্টেজ। নাম্বার 6, দ্যাট ইজ দ্য লাস্ট পয়েন্ট অফ অ্যাডভান্টেজ অফ অ্যান অ্যালগোরিদম। লাস্ট পয়েন্ট আমার হচ্ছে অটোমেশন। অটোমেশন মানে হচ্ছে অটোমেটিক। অটোমেশন বলতে অনেকটা অটোমেটিকের সাথে অনেকটা রিলেটেড। তো আমার একটা কমপ্লেক্স টাস্ককে সলভ করার জন্য আমি একটা অ্যালগোরিদমকে ডেভেলপ করেছি। আমি সবসময় চাইবো যে আমার ওই প্রবলেমটার যে অ্যালগোরিদমটা, সেটা অটোমেটিক্যালি কাজ করুক। আমি সেখানে চাইছি না যে আমার সেখানে যাতে কোনো ম্যানুয়াল কোনো ইন্টারভেনশন না থাকে। হয়তো থাকবে না, সেটা ভুল কথা, হয়তো সেই ম্যানুয়াল ইন্টারভেনশনটা যাতে আমাদের খুব কম থাকে, খুব কম থাকে। তাহলে আমাদের কি হবে, তাহলে কিন্তু আমরা আমাদের এরার্সগুলোকে অনেকটা আমরা মিনিমাইজ করতে পারবো। তাহলে এখন বর্তমান দিনে এখন কিন্তু তোমার অটোমেশনের যুগ। এখন এখন কিন্তু সব কিছু তোমার কিন্তু অটোমেটিক হয়, কিন্তু অটোমেশনের যুগ এখন। ওকে, তো সেখানে আমরা সবসময় কিন্তু চাইবো যে হিউম্যান ইন্টারভেনশনটা যত কম থাকে তত ভালো। যাতে তাহলে আমাকে এমনভাবে তোমার তৈরি করতে হবে আমার অ্যালগোরিদমটাকে, যাতে আমার অ্যালগোরিদমটা কিন্তু অটোমেটিক্যালি কোনো কমপ্লেক্স প্রবলেমের রেসপেক্টে যাতে সে কাজ করতে পারে। তো সেটা করতেও কিন্তু আমাকে হেল্প করে অ্যালগোরিদম। আমি যত ভালোভাবে ডেভেলপ করতে পারবো যাতে আমাদের হিউম্যান ইন্টারভেনশন কম থাকে, যাতে আমার প্রবলেমটা আরো ভালোভাবে আমাকে আউটপুট প্রোভাইড করে অটোমেটিক্যালি কিন্তু। তো দ্যাট ইজ দ্য অটোমেশন। তাহলে এই 6টা হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ, একটা অ্যালগোরিদমের তোমার মেন অ্যাডভান্টেজ এই 6টা। এছাড়া আরো অনেক আছে, সেটা আমরা এখানে ডিসকাশন করছি না। এই 6টা পয়েন্ট আমরা মনে রাখবো। দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ অ্যান অ্যালগোরিদম। ওকে, বোঝা গেল সবার? সবাই বুঝতে পেরেছে? এই পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট পয়েন্টে আসবো, দ্যাট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ অ্যান অ্যালগোরিদম। কয়েকটা পয়েন্ট বলবো, বেশি পয়েন্ট নিয়ে বেশি সময় নষ্ট করব না। আমাদের ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আমরা জাস্ট কয়েকটা পয়েন্ট বলবো, জাস্ট কয়েকটা পয়েন্ট বলবো। প্রথম পার্ট একটা থিওরিটিক্যাল পার্ট, তারপরে আমরা অনেক ইন্টারেস্টিং পার্টে আমরা আসবো। তো সেখানে আমরা যখন শর্টিং সার্চিং পড়বো, খুব ইন্টারেস্টিং পার্ট, নিউমেরিক্যাল পার্টও আছে সেখানে, অ্যালগোরিদম লিখতে হবে, প্রবলেম সলভ করতে হবে, সবকিছুই আছে। গ্রাফ ট্রিতে যখন আসবো তখন তো আরো ইন্টারেস্টিং লাগবে গ্রাফ ট্রি পড়তে। তো আমরা এখন কিছু ডিসঅ্যাডভান্টেজেস এর কিছু পয়েন্ট আমরা দেখে নেব। ওকে, দেখে নেব। নাম্বার ওয়ান, স্যার আপনি তো বলছেন যে কোনো প্রবলেমকে সলভ করার জন্য প্রথমেই একটা অ্যালগোরিদমকে ডেভেলপ করবে, তারপরে প্রবলেমটাকে সলভ করবে। তো একটা কমপ্লেক্স প্রবলেমের রেসপেক্টে স্যার যদি আমি একটা কোনো অ্যালগোরিদমকে ডেভেলপ করতে চাই, তো সেই কাজটা তো আমার কাছে খুব চ্যালেঞ্জিং হবে। সেই কাজটা করতে তো আমাকে তো কিছু টাইম কনজিউম করতে হবে, তাহলে খুব টাফেস্ট একটা প্রবলেম। সেই টাফেস্ট প্রবলেমটাকে যদি আমরা সলভ করতে যাই, একটা কোনো অ্যালগোরিদম তোমার আমরা লেখার জন্য বা তোমার লিখতে যদি যাই, তো তার জন্য কিন্তু আমাদের তোমার যেমন সেটা চ্যালেঞ্জিং হবে, তেমন তোমার টাইম কনজিউমিং হবে। সো আমি কি বলতে পারি, দ্যাট ইজ কল্ড কমপ্লেক্সিটি। দ্যাট ইজ কল্ড কমপ্লেক্সিটি, যে আমার অ্যালগোরিদম লেখার জন্য আমার কিন্তু কিছুটা কমপ্লেক্সিটি আমার বেরিয়ে যাবে, আমার কিছু কমপ্লেক্সিটি থাকবে। সেটা তোমার আমার টাইম হতে পারে, টাইম কনজিউমিং হতে পারে, বা সেটা আমার কাছে চ্যালেঞ্জিং হতে পারে, সেটা কিন্তু অবভিয়াস একটা কমপ্লেক্সিটি। ওকে, নাম্বার টু হচ্ছে লিমিটেশনস। আমার কিন্তু কিছু লিমিটেশনস আছে। মানে যত ভালো আমরা অ্যালগোরিদম লিখতে চাইবো, তত ভালো কিন্তু আমাকে ইনস্ট্রাকশন দিয়ে সেটাকে কোড করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যত ভালো প্রোগ্রামিং লজিকটাকে যত ভালো ডেভেলপ করতে পারবো,
তত ভালো কিন্তু আমার প্রবলেমটা তত ভালো আমরা সলভ করতে পারবো, আর তত কম সময়ে আমরা কাজটাকে সলভ করতে পারবো, তাই না? তাহলে আমার কিন্তু অ্যালগোরিদমটা তোমার জানে না যে কেমন করে ডিসিশন নিতে হয়, কেমন করে একটা প্রোগ্রামিং লজিকের বাইরে গিয়ে কাজ করতে হয়, সেগুলো জানে না। আমি তাকে যেমন লজিক শিখিয়ে রাখবো, আমার কিন্তু প্রবলেমটা কিন্তু সেই লজিকটা মেনেই কিন্তু কাজ করবে। এটা কিন্তু কোনো মেশিন লার্নিং নয় যে আমি তাকে লার্ন করিয়ে করিয়ে একটা সময় তাকে ধরো একটা কোনো অন্য কোনো একটা পিকচার দেখাচ্ছি, সে আমাকে বলে দিচ্ছে যে এটা কিসের পিকচার। তাহলে কিন্তু একটা লিমিটেশন আছে যে আমি অ্যালগোরিদম লেখার সময় আমি যেমন লজিক সেট করে রাখবো, সেই লজিকের বাইরে যখন কোনো ইনপুট আসবে না, তখন কিন্তু আমার অ্যালগোরিদম কিন্তু আর কাজ করতে পারবে না। তো এটা কিন্তু একটা লিমিটেশন, তার কিন্তু স্পেসিফিক তার কিন্তু কিছু লিমিটেশন আছে। ওকে, এটা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজের একটা পয়েন্ট, ওকে, বলা যেতে পারে। আর নাম্বার থ্রি হচ্ছে রিসোর্স কনজাম্পশন। রিসোর্স কনজাম্পশনস, তো রিসোর্স বলতে কি বোঝায় সেটা আমরা দেখব। তো রিসোর্স কনজাম্পশনস বলতে যেটা আমরা বুঝি, তো অ্যাকচুয়ালি কম্পিউটারের রিসোর্স বলতে তোমার বোঝানো হয় যে সিপিইউর টাইম একটা রিসোর্স, ভাইটাল রিসোর্স, মেমোরি স্পেস একটা ভাইটাল রিসোর্স। তো কিছু কিছু অ্যালগোরিদম তোমার ডিমান্ড করে কিছু কম্পিউটেশনাল কিছু রিসোর্সের, যেমন ধরো প্রসেসিং পাওয়ার বা সিপিইউ টাইম বা ধরো হয়তো মেমোরি স্পেসেস। তো সেটা কিন্তু কিছু কিছু সার্টেন ডিভাইসের ক্ষেত্রে লিমিটেড। যে ধরো হয়তো আমার কোনো একটা ডিভাইসে ধরো আমি কোনো একটা কাজ করছি, আমার ধরো তোমার সিপিইউর হয়তো তোমার স্পিড অত ফাস্টার নয়, আমার ধরো মেমোরি স্পেসটা ধরো অনেক কম, কিন্তু অনেক অ্যালগোরিদম লেখার জন্য আমার সিপিইউ টাইমের দরকার লাগে, আমার মেমোরি স্পেসের দরকার লাগে। সেই সময় হয়তো তাকে আমরা সেটাকে প্রোভাইড করতে পারছি না। তাহলে আমাকে যেহেতু আমার অ্যালগোরিদম তোমার রিসোর্সগুলোকে কনজিউম করছে, তো সেখানে যদি আমি প্রোভাইড করতে না পারি, তাহলে কিন্তু আমার একটা ওয়েল ডিফাইন্ড একটা অ্যালগোরিদম কিন্তু ডেভেলপ করা যাবে না সেই ক্ষেত্রে। তো সে কিন্তু রিসোর্স কনজিউম করে। আর রিসোর্স বলতে কিন্তু সিপিইউ টাইমকে বোঝাচ্ছি আমি, আর আমাদের মেমোরি স্পেসকে বোঝাচ্ছি, দ্যাট ইজ কল্ড রিসোর্স। ওকে, নাম্বার ফোর, আর একটা প্রবলেম আমরা দেখবো বা ডিসঅ্যাডভান্টেজের পয়েন্ট আমরা দেখবো, সেটা হচ্ছে মেনটেনেন্স। ওকে, মেনটেনেন্স। মেনটেনেন্স বলে যে ধরে নাও আহ, আমি কোনো একটা পরিস্থিতির উপরে বিচার করে একটা কোনো প্রবলেমকে সলভ করেছি, তার একটা অ্যালগোরিদম আমি লিখেছি। একটা কোনো পার্টিকুলার কোনো একটা সিচুয়েশনের উপরে বেস করে, পার্টিকুলার কোনো একটা সার্কামস্টেন্সেস উপরে বেস করে। তো সেই পরিস্থিতি ধরে নাও হয়তো আমার 1 বছর চললো, যে আমার কোনো সমস্যা নেই, আমার ওই অ্যালগোরিদমটা তোমার সঠিকভাবে কাজ করছে। এবার আমার সিচুয়েশন চেঞ্জ হয়ে গেল, আমার সিনারিও চেঞ্জ হয়ে গেল। তো সেই সিচুয়েশনের উপরে কিন্তু আমার আগেকার প্রিভিয়াস যে অ্যালগোরিদমটাকে আমি ডেভেলপ করেছিলাম, সেটা কিন্তু আর কাজ করছে না। তাহলে আমাকে তখন মেনটেনেন্সের প্রয়োজন, যে আমি আগের সিচুয়েশনটাকে মাথায় রেখে আমি কাজ করেছিলাম, আজকে আমার সিনারিও চেঞ্জ হয়ে গেছে, আজকে আমার সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে, আমাকে অ্যালগোরিদমটাকে আমাকে নতুন করে ভাবতে হচ্ছে, তাকে আমাকে আবার মেনটেনেন্স করার প্রয়োজন পড়ছে। তাহলে এর জন্য তো আমার একটা টাইমের দরকার, এর জন্য তো আমার একটা কস্টের প্রয়োজন। কেন কস্ট? না আমাকে আবার একটা কোনো ডেভেলপারকে দিয়ে আবার তার অ্যালগোরিদমটাকে আমাকে ভাবতে হচ্ছে বা তাকে মেনটেনেন্স করাতে হচ্ছে। আমার কস্ট যেমন খরচা হচ্ছে, আমার কিন্তু টাইমটাও কিন্তু আবার কনজিউম করতে হচ্ছে। দ্যাট ইজ কল্ড মেনটেনেন্স। তাহলে মেনটেনেন্সের জন্য কিন্তু আমার কিছু টাইম দরকার লাগছে বা কিছু স্পেস, আমার কিছু টাইম প্লাস কস্ট কিছু আমার লাগছে মেনটেনেন্সের জন্য। ওকে, সো আমরা এই 4টে পয়েন্টই আমরা থাকি, এই 4টে পয়েন্টকে আমরা মনে রাখি। দিজ আর দ্য অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ অ্যান অ্যালগোরিদম। তো অবশ্যই এত বেশি অ্যাডভান্টেজ আছে যে অ্যাডভান্টেজগুলো হয়তো আমার এই ডিসঅ্যাডভান্টেজ পয়েন্টগুলোকে হয়তো তোমার মানে কি বলবো এটাকে পুরো ডাইলুট করে দেয়। তো আমরা জাস্ট অ্যাজ আ ডিসঅ্যাডভান্টেজ আমরা কিন্তু এই পয়েন্টগুলোকে আমরা মনে রাখার চেষ্টা করব। ওকে, তো দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্ট পয়েন্টস রিগার্ডিং অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ অ্যান অ্যালগোরিদম। এবার চলে আসবো অ্যাপ্লিকেশন অফ অ্যান অ্যালগোরিদম, যে আমার এই অ্যালগোরিদমের অ্যাপ্লিকেশনস কোথায়। Applications of an algorithm. Applications. অ্যাপ্লিকেশনস বললে তো শেষ হবে না, কারণ আমাদের নিউমেরাস ফিল্ড বা নিউমেরাস ডোমেন, ডিফারেন্ট কম্পিউটার সায়েন্সের ডিফারেন্ট ডোমেন। তো
সেখানে কিন্তু তোমার ইউজ হয় অ্যালগোরিদমটা, তার অ্যাপ্লিকেশন কিন্তু তোমার লক্ষ্য করা যায়। কারণ একটা অ্যালগোরিদমে তোমার এমন তার এতটাই এবিলিটি আছে যে কোনো প্রবলেমকে সলভ করার যে এবিলিটি বা কোনো একটা টাস্ককে অটোমেট করার যে এবিলিটি এফিসিয়েন্টলি, তার জন্য কিন্তু আমরা নিউমেরাস ফিল্ডে বা নিউমেরাস ডোমেনে আমরা কিন্তু এটাকে ব্যবহার করতে পারি বা তার অ্যাপ্লিকেশন কিন্তু তোমার লক্ষ্য করা যায়। যেমন কম্পিউটার সায়েন্স, যে যে বড় যে একটা ফিল্ড কম্পিউটার সায়েন্স, বা ধরো প্রোগ্রামিং একটা বড় ফিল্ড, তাহলে কম্পিউটার সায়েন্স বা প্রোগ্রামিং ফিল্ডে অ্যালগোরিদমে কিন্তু তোমার প্রচুর ইউজেস আছে বা তার অ্যাপ্লিকেশনস আছে। যেমন প্রোগ্রামিং এ যদি কথায় আসি, তাহলে ধরো শর্টিং অ্যালগোরিদম, ডিফারেন্ট টাইপের শর্টিং আছে, বাবেল শর্ট, মার্জ শর্ট, র্যাডিক শর্ট, ডিফারেন্ট টাইপের শর্টিং আছে। আমরা কোনো শর্টিং এর থ্রু দিয়ে আমরা ডেটাগুলোকে একটা পার্টিকুলার অর্ডারে আমরা অর্গানাইজ করতে পারি, সেটা আইদার অ্যাসেন্ডিং কিংবা ডিসেন্ডিং, বা অ্যালফাবেটিক্যালি আমরা হয়তো শর্টিং করতে পারি, বা নিউমেরিক্যালি হয়তো আমরা শর্টিং করতে পারি। আবার সার্চিং অ্যালগোরিদমের হেল্প নিয়ে আমরা একটা ডেটা সেট থেকে বা মাল্টিপল ডেটা থেকে আমরা কোন একটা পার্টিকুলার ডেটাকে আমরা কিন্তু সার্চ করতে পারি, দ্যাট ইজ কল্ড সার্চিং অ্যালগোরিদম। গ্রাফ অ্যালগোরিদম, আমরা গ্রাফের থ্রু দিয়ে আমরা ডিফারেন্ট টাইপের নোড বা ভার্টেক্স বা এজ, তার মধ্যে একটা রিলেশনশিপ এস্টাবলিশ করতে পারি। ওকে, আমাদের ডিফারেন্ট টাইপের এনক্রিপশন অ্যালগোরিদম আছে কম্পিউটার সায়েন্সে, কালকেই পড়ছিলাম এনক্রিপশন কি জিনিস। কারণ যার থ্রু দিয়ে আমরা ডেটাগুলোকে সিকিউর করতে পারি, বা যে অ্যালগোরিদমের থ্রু দিয়ে আমরা ডেটাগুলোকে সিকিউর করতে পারি, বা আমরা এনক্রিপশন পারপাসে ইউজ করি কোনো অ্যালগোরিদম, আমরা ডিক্রিপশন পারপাসে কিন্তু আমরা ইউজ করি কিছু অ্যালগোরিদম, দ্যাট ইজ এ এনক্রিপশন অ্যালগোরিদম। তাহলে এই সমস্ত অ্যালগোরিদম গুলো আমাদের কিন্তু কাজে লাগে কম্পিউটার সায়েন্স অ্যান্ড প্রোগ্রামিং এ। সো ফার্স্ট অ্যাপ্লিকেশনস অফ অ্যান অ্যালগোরিদম, দ্যাট ইজ আ কম্পিউটার সায়েন্স অ্যান্ড প্রোগ্রামিং। Computer science and programming, this is the first applications of an algorithm. Okay, second applications, second application হচ্ছে machine learning. machine learning, তুমি একটা মেশিনকে তুমি, সে কিছুই বোঝে না, তাকে তুমি শেখাচ্ছ যে এটা হচ্ছে একটা ডগের পিকচার, ডগটা এরকম দেখতে হয়, এটা হচ্ছে একটা ক্যাটের পিকচার, ক্যাট এরকম দেখতে হয়, এটা হচ্ছে একটা কাউর পিকচার, কাউটা এরকম দেখতে হয়। তাকে তুমি ডিফারেন্ট স্যাম্পল, ডগ, কাউ, তুমি তাকে স্যাম্পল, তাকে লার্ন করাচ্ছ, তাকে শেখাচ্ছ। এবার তাকে তুমি যত বেশি তাকে তুমি লার্ন করাতে পারবে, তত কিন্তু তোমার সেই মডেলটা, তোমার মেশিন লার্নিং মডেলটা তত ভালো সে প্রেডিকশন করতে পারবে। এবার তুমি হয়তো একটা অন্যরকম টাইপের তুমি একটা ডগের ছবি তাকে দেখাচ্ছ, সে কিন্তু তোমাকে বলবে যে এটা এটা ডগ, এটা কিন্তু ডগ, দিস ইজ ডগ। সে কেমন করে বলছে? না, তুমি যে তাকে লার্ন করাচ্ছ বা তোমার লার্নিং এর উপরে বেস করে সে একটা নতুন কোনো পিকচার দেখে বলছে যে এটা ডগ, না এটা কাউ, না এটা র্যাট, সে কিন্তু বলতে পারছে। তাহলে এর পিছনে কিন্তু একটা অ্যালগোরিদম আছে যেটা কাজ করছে, দ্যাট ইজ কল্ড মেশিন লার্নিং অ্যালগোরিদম। তো ডিফারেন্ট টাইপের মেশিন লার্নিং অ্যালগোরিদম আছে বা লার্নিং আছে, সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং। তো আমি অত ডিটেলসে যাচ্ছি না, কারণ মেশিন লার্নিং একটা বড় ডোমেন। তো ডেটা অ্যানালিটিক্স বা মেশিন লার্নিং এ আমরা ডিফারেন্ট টাইপের অ্যালগোরিদম ব্যবহার করি, আমরা ক্লাস্টারিং অ্যালগোরিদম ব্যবহার করি, আমরা নিউরাল নেটওয়ার্কের আমরা অ্যালগোরিদম ব্যবহার করি, আমরা রিগ্রেশনের জন্য অ্যালগোরিদম ব্যবহার করি। হয়তো টার্মগুলো এখন তোমাদের কাছে ফ্যামিলিয়ার নয়, কারণ যারা মেশিন লার্নিং যখন পড়বে তখন কিন্তু এই টার্মগুলো আমাদেরকে পড়তে হবে, ক্লাসিফিকেশন অ্যালগোরিদম, রিগ্রেশন অ্যালগোরিদম, রেকমেন্ডেশন অ্যালগোরিদম বা নিউরাল নেটওয়ার্ক। ওকে, তো দিজ আর দ্য ডিফারেন্ট টাইপ অফ ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড মেশিন লার্নিং অ্যালগোরিদম। সো মেশিন লার্নিং ফিল্ডেও কিন্তু অ্যালগোরিদমে তোমার প্রচুর অ্যাপ্লিকেশনস আছে মেশিন লার্নিং এ। নাম্বার থ্রি হচ্ছে অপারেশন রিসার্চ। অপারেশন রিসার্চ একটা ম্যাথামেটিক্সের একটা ফিল্ড বা ম্যাথামেটিক্সের একটা সাবজেক্ট। আগে মানে ওল্ড সিলেবাস তোমার একটা সাবজেক্ট থাকতো 6 সেমিস্টারে, তার নাম ছিল ওআর। ওআর মানে কিন্তু অপারেশন রিসার্চ, একটা ম্যাথসের একটা সাবজেক্ট, খুব ইজি একটা সাবজেক্ট অপারেশন রিসার্চ। ওকে, সো এই অপারেশন রিসার্চ বা অপটিমাইজেশনস, যে আমরা একটা ইন্ডাস্ট্রি ওপেন করেছি, তো আমি ইন্ডাস্ট্রিতে আমাকে সবসময় ভাবতে হবে কোনো অপটিমাল সলিউশনস। আর অপটিমাল সলিউশনস ভাবলে কিন্তু আমার সেই প্রোডাক্টটা কিন্তু ভালো ভালো মানে বিক্রি হবে মার্কেটে। তাহলে আমরা কিন্তু সবসময় কিন্তু আমরা অপটিমালের দিকে আমরা সবসময় কিন্তু আমরা ছুটছি দিনের পর দিন। আমি হয়তো আজকে আমার ধরুন হয়তো হুগলিতে আমি থাকি, আমি ধরুন হয়তো হাওড়া যাব বা ধরুন হয়তো আমার মেদিনীপুর যাব, আমি সবসময় আমি কিন্তু ভাববো যে কোনটা আমার অপটিমাল পাথ হবে।
যে কোন পাথ দিয়ে গেলে আমি কম সময়ে আমি মিদনাপুর আমি রিচ করতে পারবো। দ্যাট ইজ দ্য অপটিমালিটি বা অপটিমাল। তাহলে অপারেশন রিসার্চ কিন্তু আমাকে অপটিমাল করতে শেখায়, যে কি করে অপটিমাল সলিউশন পাওয়া যায়। তার জন্য ডিফারেন্ট টাইপের অ্যালগোরিদম ব্যবহার করা হয়, লিনিয়ার প্রোগ্রামিং অ্যালগোরিদম, ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম অ্যালগোরিদম বা জেনেটিক অ্যালগোরিদম। তো অপারেশন রিসার্চ ফিল্ড বা অপটিমাইজেশন পারপাসেও কিন্তু আমাদের অ্যালগোরিদম এক্সটেন্সিভলি ব্যবহার করা হয়। এছাড়াও নেটওয়ার্কিং অ্যান্ড কমিউনিকেশনস, নেটওয়ার্কিং অ্যান্ড কমিউনিকেশনসে আমরা ডিফারেন্ট টাইপের অ্যালগোরিদম ব্যবহার করে আমরা প্রপার কমিউনিকেশনস আমরা পারফর্ম করতে পারি। ওকে, আমরা এফিসিয়েন্টলি আমরা কমিউনিকেশন পারফর্ম করতে পারি। যেমন রাউটিং অ্যালগোরিদম, কালকেই কথা হচ্ছিল রাউটিং। তো রাউটিং কিন্তু একটা অ্যালগোরিদম আছে, যে অ্যালগোরিদমটা আমাকে ডিটারমাইন করতে আমাকে হেল্প করে যে হুইচ ওয়ান দ্য বেস্ট পাথ ফর ডেটা টু ট্রাভেল ইন আ কম্পিউটার নেটওয়ার্ক। আমি একটা মেসেজ পাঠিয়েছি কাউকে, হয়তো আমার কোনো ফ্রেন্ডসকে, তো আমার রাউটিং কিন্তু ডিসাইড করবে বা আমার রাউটিং অ্যালগোরিদম কিন্তু ডিসাইড করবে যে আমার ওই মেসেজটা কোন পাথ দিয়ে গেলে সব থেকে কম সময়ে বা সব থেকে এফিসিয়েন্টলি সে আমার ডেস্টিনেশনে রিচ করতে পারবে, কোনটা সব থেকে বেস্ট পাথ। আর সেই বেস্ট পাথটা কিন্তু আমার চুজ করা হয় কতটা টাইম লাগছে আমার সেই প্যাকেটটাকে সেন্ড করতে বা আমার মেসেজটাকে সেন্ড করতে, বা কত কম কমপ্লেক্সিটি থ্রু দিয়ে আমরা এটাকে সেই কাজটাকে আমরা করতে পারছি বা অ্যাচিভ করতে পারছি। তো রাউটিং অ্যালগোরিদম ছাড়াও আমাদের আরো ডিফারেন্ট টাইপের অ্যালগোরিদম আছে নেটওয়ার্কিং এ, যেমন এরার কারেক্টিং অ্যালগোরিদম, এরার ডিটেকশন অ্যালগোরিদম। তো সেটা আমরা পড়বো কম্পিউটার নেটওয়ার্ক সাবজেক্টের মধ্যে। নাম্বার 5, ক্রিপ্টোগ্রাফি অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি। ওকে, ক্রিপ্টোগ্রাফি তো পুরোপুরি অ্যালগোরিদম সাবজেক্টের উপর ডিপেন্ডেন্ট বা অ্যালগোরিদমের উপর তোমার ডিপেন্ডেন্ট ক্রিপ্টোগ্রাফি। কারণ ক্রিপ্টোগ্রাফির মধ্যে কিন্তু ডিফারেন্ট টাইপের তোমার এনক্রিপশন অ্যালগোরিদম আছে, ডিক্রিপশন অ্যালগোরিদম আছে। ওকে, সো ক্রিপ্টোগ্রাফি অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি, এখানেও কিন্তু আমরা এক্সটেন্সিভলি আমরা অ্যালগোরিদমের ব্যবহার আমরা দেখতে পাই। ওকে, নেটওয়ার্ক সিকিউরিটি, আমি এখানে নেটওয়ার্কিং লিখে ফেললাম ভুল করে, নেটওয়ার্ক সিকিউরিটি। ওকে, তো এটা হচ্ছে আরেকটা অ্যাপ্লিকেশন এরিয়া, আর্ট অ্যাপ্লিকেশনস এরিয়া, নেটওয়ার্ক সিকিউরিটি। ওকে, নাম্বার 6, আমি আরেকটা জাস্ট বলবো অ্যাপ্লিকেশন এরিয়া, সেটা হচ্ছে ইকোনমিক্সে ইউজ করা হয় অ্যালগোরিদম ডিফারেন্ট টাইপের প্রবলেম সলভিং এর জন্য, ঠিক আছে, ট্রেডিং করার জন্য, পোর্টফোলিও অপটিমাইজেশনের জন্য, ফিনান্সে ইউজ করা হয়, ইকোনমিক্সে ইউজ করা হয়, আমাদের মেডিসিন হেলথ কেয়ারে ইউজ করা হয়। ওকে, ধরে নাও হয়তো আমরা একটা কোনো মেডিকেল ইমেজ প্রসেসিং করবো, বা ধরো হয়তো তোমার এক্স রে করতে গেছি, বা এমআরআই করতে গেছি, বা ধরো তোমার সিটি স্ক্যান করতে গেছি, ঠিক আছে, তাহলে আমার কিছু অ্যালগোরিদম আছে, যে অ্যালগোরিদমগুলো আমার ইউজ করতে হয়, যে আমার এক্স-রে যে পিকচারটা নেওয়ার পর তাকে কি করে অ্যানালাইজ করা হয় মেডিকেল ইমেজটাকে, বা আমার এমআরআই করার পর সেই ইমেজটা কিন্তু আমাকে অ্যানালিসিস করতে হয় যে তার কোন কোন প্যারামিটার কত, তার কত ভ্যালু, কোনটা হলে ভালো কোনটা হলে খারাপ, তাই না? তো তার জন্য কিন্তু তোমার কিছু অ্যালগোরিদম আছে। ওকে, তাকে বলা হয় মেডিকেল ইমেজ প্রসেসিং অ্যালগোরিদম। এছাড়া আমরা মেডিকেল আমাদের মেডিকেল সায়েন্সে বা মেডিসিন বা হেলথ কেয়ার সেক্টরে আমরা কিছু ডিজিজ প্রেডিকশন অ্যালগোরিদম ব্যবহার করি। ওকে, যাতে কিনা আমরা কিছু সিমটম দিলে বা পেশেন্টের তোমার কিছু সিমটম যদি আমরা প্রোভাইড করি, তাকে তার কিছু ডেটা যদি প্রোভাইড করি আমরা তোমার সেই সিস্টেমটাকে, তাহলে কি করবে না আমার সেই সিস্টেমটা আমাকে বলে দেবে যে এর কোন ডিজিজটা হয়েছে। দ্যাট ইজ কল্ড ডিজিজ প্রেডিকশন অ্যালগোরিদম। সো মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ারেও কিন্তু প্রচুর অ্যাপ্লিকেশনস লক্ষ্য করা যায়। এছাড়া আমি তো যে ফিল্ডটার কথা বলিনি এখন, সেটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, দ্যাট ইজ আ এনএলপি অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। এই ফিল্ডেও কিন্তু আমাদের অ্যালগোরিদমের প্রচুর অ্যাপ্লিকেশনস আছে। এছাড়া তো গেমিং, এন্টারটেনমেন্ট, এখানে তো আছেই। ওকে, সো দিজ আর দ্য ডিফারেন্ট অ্যাপ্লিকেশন এরিয়া যেখানে আমরা অ্যালগোরিদমটাকে আমরা এক্সটেন্সিভলি ব্যবহার করতে পারি। ওকে, ক্লিয়ার সবার কাছে? সবার কাছে ক্লিয়ার কনসেপ্টটা? সবার কাছে ক্লিয়ার? কি রেসপন্স নেই কেন? হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। তো আমরা দেখো, আমরা কিন্তু অ্যালগোরিদম পড়তে গিয়ে কিন্তু অনেক কিছু জানতেও পারছি, তাই না? এত কিছু আমরা কি মানে শিখছি কলেজে, এত কিছু কি স্যাররা পড়াচ্ছে কলেজে, স্যার এত কিছু অ্যালগোরিদম বলতে জাস্ট বলে দিয়েছে যে এটা একটা স্টেপ ওয়াইজ প্রসিডিউর, এই হয় এই হয়, আর কিছু বলেছে অ্যালগোরিদম নিয়ে? হ্যাঁ, না স্যার, কিছু সেরকম বলে না, ডাইরেক্ট চলে গেছিল স্টেপে প্রবলেমে। ওটাই,
আমি তার জন্য বললাম আরো দেখো, কারণ দেখো এগুলো কিন্তু আমাদের জানতে হবে, এগুলো আমাদের বুঝতে হবে, তাই না? আমাদের তো অ্যাকচুয়ালি শিখতে হবে, আমরা তো শিখতে এসেছি, তাই না? তারা ধরো তাদের ধরো কাজ করছে প্রফেশনাল তারা, তাদের তো দরকার নেই তোমরা শেখো না শেখো, তাদের কিছু যায় আসে না, কিন্তু আমার যায় আসে, কারণ তোমরা না শিখলে, তোমরা না বুঝলে আমার আহ, তোমরা তোমরা হয়তো পরেও তোমাদের ফ্রেন্ডসদের বলবে যে না স্যারটা ভালো না, স্যারটা কিছু যা পড়ায় বুঝতে পারি না। তো আমি আমার পপুলারিটির জন্য আমাকে তোমাদেরকে বোঝাতে হবে, আমার পপুলারিটি বাড়ানোর জন্য, তাই না? তো সেটা কিন্তু আমার অ্যাসপেক্ট, যাই হোক। তো ওটা অন্য অন্য ম্যাটার, আমি সেটা নিয়ে ভাবছি না। তো এরপর তোমার যেটাতে আসবো সেটা হচ্ছে কোয়ালিটিস অফ আ গুড অ্যালগোরিদম। একটা ভালো স্যার অ্যালগোরিদমের, হ্যাঁ, স্যার বলছি এনএলপি এর ফুল ফর্মটা আরেকবার বলবেন? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ওকে, ওকে স্যার। খুব মানে ইন্টারেস্টিং একটা ফিল্ড ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, যেটা দিয়ে আমরা অনেক কিছু কাজ করতে পারি, অনেক কাজ করা যায়। আমরা সেন্টিমেন্ট অ্যানালিসিস করতে পারি, জানো তুমি কি সেন্টিমেন্টে চলো, আমি কিন্তু অ্যানালিসিস করে তোমাকে বলতে পারবো। ওকে, তো এই ধরনের ডিফারেন্ট অ্যাসপেক্ট, ডিফারেন্ট কনসেপ্ট আছে, যাই হোক সেটা পরে আমরা আসবো। তো তোমার সেন্টিমেন্ট অ্যানালিসিস করতে গেলে তোমার কাছ থেকে আমার কিছু ডেটা তোমার দরকার, সেটা তো ধরে নাও পসিবল নয়, তো সেটা আমরা করতে পারি অ্যাকচুয়ালি এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর থ্রু। এবার চলে আসবো আমরা কোয়ালিটিস অফ আ গুড অ্যালগোরিদম, কোয়ালিটিস অফ আ গুড অ্যালগোরিদম। তো এটা অনেকটা ক্যারেক্টারিস্টিক বা তার অ্যাডভান্টেজ সঙ্গে অনেকটা রিলেটেড, আমরা কিন্তু সেখান থেকে কিন্তু পয়েন্টগুলো বলতে পারি যে কোয়ালিটিস অফ আ গুড অ্যালগোরিদম। তো আমরা কিন্তু সেই ক্যারেক্টারিস্টিকের পয়েন্টগুলো থেকে আমরা এখানে তুলে তুলে দিয়ে বলবো যে কি কি আমার কোয়ালিটি থাকা দরকার, তাই না? তো কিছু এখানে তোমার কিছু পয়েন্ট মনে আসছে যে একটা অ্যালগোরিদম ভালো হতে গেলে তার তোমার কি কি কোয়ালিটিস থাকা দরকার, মানে কিন্তু সে ঘুরিয়ে ফিরিয়ে ক্যারেক্টারিস্টিক অফ অ্যান অ্যালগোরিদম, তাই না? ক্যারেক্টারিস্টিক অফ অ্যান অ্যালগোরিদম। ওকে, তো আমি তাও এখানে কিছু তোমার ডিফারেন্ট পয়েন্ট আমি এখানে কথা বলবো। ওকে, নাম্বার ওয়ান হচ্ছে কারেক্টনেস। কারেক্টনেস, আমি এমন একটা অ্যালগোরিদম লিখলাম যে অ্যালগোরিদমটা আমার কারেক্ট রেজাল্ট প্রডিউস করতে পারছে না, তাই না? তাহলে আমাকে একটা ভালো অ্যালগোরিদম লিখতে গেলে আমাকে কারেক্টনেসটা আমাকে প্রুভ করতে হবে যে আমি যেমন ইনপুট দিই না কেন, তার জন্য যেন আমার যেন প্রবলেমটা যেন একটা কারেক্ট আউটপুট বা ডিজায়ার্ড আউটপুট যেন আমাকে প্রোভাইড করে ফর অল দ্য ভ্যালিড ইনপুটস, দ্যাট ইজ কল্ড কারেক্টনেস। তো অবশ্যই আমার কারেক্টনেস এটা থাকতে হবে, এটা প্রপার্টি থাকতে হবে বা কোয়ালিটি থাকতে হবে। নাম্বার টু হচ্ছে এফিসিয়েন্সি অবশ্যই থাকতে হবে, এটা আমি কিন্তু আগের পয়েন্টে জাস্ট ধার নিলাম, এফিসিয়েন্সি থাকতে হবে। নাম্বার থ্রি তোমার দেখো ক্লারিটি অ্যান্ড রিডেবিলিটি থাকতে হবে, যে আমি দেখে যেন বুঝতে পারি, আমি যেন রিড করতে পারি, বা ধরুন তার জন্য একটা যেন তোমার থাকে একটা মানে ক্লিয়ার থাকে, যেন ক্লারিটি থাকে একটা। ওকে, নাম্বার থ্রি তোমার হচ্ছে মডুলারিটি। মডিউলারিটি মানে একটা বড় যদি কোনো প্রবলেম হয়, সেই বড় প্রবলেমটাকে আমরা কিছু স্মলার বা কিছু সাব প্রবলেমে আমরা ডিভাইড করে বা কিছু মডিউলে আমরা ডিভাইড করে আমরা তার রেসপেক্টে আমরা কিন্তু অ্যালগোরিদমটাকে ডেভেলপ করব, যাতে পরে আমাদের সেটাকে তোমার বুঝতে সুবিধা হয় বা ডেভেলপমেন্ট করতে সুবিধা হয় বা টেস্টিং করতে সুবিধা হয় বা মেনটেনেন্স করতে সুবিধা হয়। আর আমার যেন প্রত্যেকটা মডিউল যেন তোমার স্পেসিফিক হয় বা ওয়েল ডিফাইন্ড হয়, দ্যাট ইজ কল্ড মডুলারিটি। ওকে, নাম্বার ফোর, দেখুন থাকতে হবে ভালো অ্যালগোরিদম হতে গেলে। নাম্বার ফোর হচ্ছে স্কেলেবিলিটি। স্কেলেবিলিটি স্কেলেবিলিটি অ্যাকচুয়ালি স্কেলেবিলিটি বলতে বোঝায় যে আমার আমার কোনো একটা পার্টিকুলার অ্যাসপেক্ট বলো বা কোনো একটা পার্টিকুলার কনসেপ্ট বলো, সেটা কতটা স্কেলেবল। যে আজকে ধরে নাও হয়তো আমার সাপোজ ধরে নাও হয়তো আমার ধরে নাও ফ্যান ফলোয়ার্স হচ্ছে তোমার ধরে নাও হয়তো হয়তো 5,000 সাপোজ। তো আমি কিন্তু তোমার এটাকে তো কিন্তু চাইবো সবসময় যে যাতে এটা স্কেল আপ হোক, যাতে আর বাড়ুক আরো, তাই না? আজকে তোমার 5,000 আছে, আমি চাইবো যে 1 মাস পরে যেন মাত্র 6,000 হয়, তারপর হয়তো আর একটু বাড়ুক। ওকে, তো স্কেলেবিলিটি কিন্তু এখানে মিন করছে যে আমি ইনপুটের সাইজ যদি আমরা ভ্যারি করাই, তাতে যেন আমার পারফরমেন্স যেন কোনোভাবে যেন ডিগ্রেড না করে। আমি ধরুন একটা কোনো প্রবলেমকে সলভ করেছি, যে আমার প্রবলেমটা হয়তো নাম্বারের মধ্যে শর্টিং করতে পারে। তো নাম্বারটা কোনো ফ্যাক্টর নয়, 50টা হতে পারে, 100টা হতে পারে, 500টা হতে পারে। এবার 50টা ইনপুট দিয়ে দেখলাম যে হয়তো আমার প্রবলেমটা হয়তো খুব ফাস্টার
আমাকে হয়তো আউটপুট দিচ্ছে শর্টিং করে। কিন্তু যখন আমি ইনপুট সাইজ যখন বাড়িয়ে দিচ্ছি, 500 করে দিচ্ছি বা হয়তো তোমার 200 করে দিচ্ছি, তখন দেখতে পাচ্ছি যে হয়তো একটু একটু মানে স্লো হয়ে যাচ্ছে আমার প্রবলেমটা। সেটা কিন্তু হলে হবে না। আমার অ্যালগরিদমটাকে আমাকে ডিফারেন্ট সাইজের ইনপুট ডেটাকে নিয়ে হ্যান্ডেল করার যাতে তার ক্যাপাবিলিটি থাকে, তার যাতে কোনোভাবে যাতে তার পারফরমেন্স যাতে ডিগ্রেড না করে, সেটা কিন্তু আমাকে ভাবতে হবে। দ্যাট ইজ কল স্কেলেবিলিটি। আমি যখন তোমার বাড়াচ্ছি, যখন আমি যখন তোমার স্কেল আপ করছি আমার ইনপুটটাকে, তখন যেন আমার যেন পারফরমেন্স যেন ডিগ্রেড না করে যায়। দ্যাট ইজ কল স্কেলেবিলিটি। আর আমি আরেকটা পয়েন্ট বলবো, কোয়ালিটিস অফ এ গুড অ্যালগরিদম, নাম্বার 5, ওয়েল টেস্টেড। ওয়েল টেস্টেড, কারণ দেখো টেস্টিং কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা পার্ট যে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্টের, টেস্টিং। কারণ তুমি কোডটা ঠিক করলে না ভুল করলে, টেস্টিং না করলে কিন্তু তুমি বুঝতে পারবে না যে তোমার কোডটা ভুল হচ্ছে কিনা। তোমরা যেমন করে রান করো কোনো প্রোগ্রামকে, তো রানটা কেন করো না? টেস্টিং করার জন্য, তোমার প্রোগ্রামটা যে কারেক্ট আউটপুট তোমাকে দিচ্ছে কিনা। তো আমি যে অ্যালগরিদমটাকে লিখেছি, যদি সেটা আমার ওয়েল টেস্টেড না হয়, তাহলে হয়তো কিছু ইনপুটের জন্য কাজ করবে আর কিছু ইনপুটের জন্য হয়তো কাজ করবে না। ধরো না হয়তো আমি এটা কোনো অ্যাডিশনাল কোনো অ্যালগরিদম লিখেছি, আমি যখন 5-6 যখন দিচ্ছি তখন সে ভালোভাবে কাজ করছে, আমাকে 11 দিচ্ছে। কিন্তু যখন আমি 5.6 আর 2.9 দিচ্ছি, তখন সে কিন্তু আমাকে কোনো আউটপুট প্রডিউস করতে পারছে না। তার মানে আমার অ্যালগরিদমটা লেখার পর আমি কিন্তু ভালো করে টেস্ট করে দেখিনি, সেটা কিন্তু ওয়েল টেস্টেড নয়। ওয়েল টেস্টেড মানে হচ্ছে যে আমি ডিফারেন্ট কম্বিনেশন অফ ইনপুট দিয়ে দিয়ে আমি চেক করে করে দেখবো যে আমার সেই প্রবলেমটা সঠিক আউটপুট প্রোভাইড করতে পারছে কি না। দ্যাট ইজ কল ওয়েল টেস্টেড। ওকে। এছাড়াও আরো ডিফারেন্ট কোয়ালিটিস থাকা দরকার ভালো অ্যালগরিদমের, যেমন তোমার হয়তো রোবাস্টনেস বলতে পারো, অপটিমালিটি বলতে পারো, তুমি এখানে মেনটেনেবিলিটি বলতে পারো, অ্যাপ্লিকেবিলিটি বলতে পারো। ওকে। তো বা রিসোর্স অ্যাওয়ারনেস বলতে পারো, যে খুব কম রিসোর্স নিয়ে যেন আমার যেন একটা অ্যালগরিদম যেন কাজ করে, সে যেন বেশি সিপিইউ টাইম না নেয়, সে যেন কম মেমোরি স্পেস নেয়। দ্যাট ইজ আ রিসোর্স অ্যাওয়ারনেস। ওকে। অ্যাপ্লিকেল মেনটেনেবিলিটি বলতে পারো, ডকুমেন্টেশন বলতে পারো। হ্যাঁ। তারপরে তোমার কোনো রিডান্ডেন্সি থাকবে না, অ্যাভয়েডেন্স অফ রিডান্ডেন্সি, মানে আমি একই স্টেপকে বারবার লিখবো না। আমার একটা প্রবলেমকে সলভ করতে আমার ধরো 10টা স্টেপ লাগবে, আমি হয়তো একই স্টেপকে হয়তো আমি 3 বার লিখে দিয়েছি। তো দ্যাট ইজ কল রিডান্ডেন্সি, যে রিপিটেশন অফ দ্য সেম ফ্যাক্ট। তো যাতে আমি কমাতে পারি, যাতে আমাদের না থাকে রিডান্ডেন্সি, আমি একটা লাইনকে আমি একবারই লিখবো, আমার একটা স্টেপ আমার একবারই থাকবে। তো অ্যাভয়েড অফ রিডান্ডেন্সি। ওকে। সো এই হচ্ছে আমাদের ডিফারেন্ট টাইপের কোয়ালিটি, যেটা একটা ভালো অ্যালগরিদম লিখতে গেলে আমাদেরকে জানতে হবে বা আমাদেরকে থাকতে হবে সেই পার্টিকুলার অ্যালগরিদমের মধ্যে, তবেই বলতে পারবো যে এটা একটা গুড অ্যালগরিদম। তো কে কত ভালো অ্যালগরিদম লিখতে পারছে, এটা ডিপেন্ড করবে যে সে কত ভালো, সে কতটা তোমার ক্যারেক্টারিস্টিক গুলোকে মেনে নিয়ে কাজটা করছে, বা সে কোয়ালিটি গুলোকে মাথায় রেখে সেটা কোনো অ্যালগরিদমকে লিখছে। যদি সমস্ত কোয়ালিটি যদি তোমার যদি অ্যাচিভ করানো যায় কোনো একটা অ্যালগরিদম থেকে, তাহলে বলবো যে আমার সেই অ্যালগরিদমটা একটা গুড অ্যালগরিদম, একটা গুড কোয়ালিটির একটা অ্যালগরিদম। ওকে। দ্যাট ইজ আ কোয়ালিটিস অফ আ গুড অ্যালগরিদম। হচ্ছে ক্লিয়ার হয়েছে সবার কাছে? এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ, এর আগের হোয়াইট বোর্ডের একটুখানি ছবিটা একবার দেখাবেন? দেখাবো। এটা বলছো অ্যাপ্লিকেশনস? স্যার, এল এর ওটা কি বললেন? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এনএলপি। আচ্ছা। ঠিক আছে, হয়েছে? হ্যাঁ স্যার। ওকে। আমরা এরপরে একটা এক্সাম্পলে আসি। আমরা তো এতক্ষণ ধরে অ্যালগরিদম নিয়ে পড়ছিলাম, একটা এক্সাম্পলে আসি যে হাউ টু রাইট দ্য অ্যালগরিদম। দেখবো একটু আমরা এটা কোনো প্রবলেমের রেসপেক্টে। সো আমার কাছে একটা গিভেন প্রবলেম দেওয়া আছে। তো সাচ অ্যাজ প্রবলেম 1, আমরা একটা সিম্পল প্রবলেম দিয়ে শুরু করি কাজটাকে, যে রাইট অ্যান অ্যালগরিদম, রাইট অ্যান অ্যালগরিদম ফর finding the addition of 3 numbers.
ওকে, বা 3 ইন্টিজার নাম্বারস। আমাকে বলা আছে যে রাইট অ্যান অ্যালগরিদম ফর ফাইন্ডিং দ্য অ্যাডিশন অফ 3 ইন্টিজার নাম্বারস। আমি এবার এটাকে তার অ্যালগোটাকে আমি লিখবো, অ্যালগো, ঠিক আছে, তোমার শর্ট ফর্মে বলা হয় অ্যালগো, ওকে, বা অ্যালগরিদম বলতে পারো। তো আমাকে স্টেপ ধরে শুরু করতে হবে। স্টেপ 1, আমি এখন যে কোনো অ্যালগরিদমে তোমার প্রথম স্টেপটা হবে তার স্টার্ট। আমি স্টার্ট করব সলভ করা, ওকে, স্টার্ট। আর লাস্ট স্টেপটা হবে তোমার এন্ড বা এক্সিট, ওকে, এন্ড বা এক্সিট বা রিটার্ন, যা কিছু একটা। স্টেপ স্যার স্টপ দেওয়া যায় না? হ্যাঁ, দেওয়া যায়, দেওয়া যায়। এক্সিট মানে তো স্টপ, তাই না? এক্সিট মানে তো স্টপ। স্টেপ স্যার স্টেপ 1 এ বিগিন দিয়ে দেওয়া যায়? আমি স্টার্ট তার সিনোনিম তোমার বিগিন, তুমি যা করবে, যা দেবে তাই হবে, ঠিক আছে। তো এবার আমি ভাবছি যে 3টে নাম্বারকে নিয়ে আমাকে অ্যাডিশন করতে হবে। তো আমাকে প্রথমে নাম্বারগুলোকে পেতে হবে যে কোনো ভাবেই হোক, সে ইউজার ইনপুট দিক বা আমি এখানে অ্যাসাইন করে নিই, যা খুশি। আমি ভাবলাম যে ইনপুট নিয়েই করি, তাহলে কাজটা আমাদের ডাইনামিক হবে। তো যে ইউজার যেমন খুশি ইনপুট দেখ না কেন, আমার কিন্তু কাজ করবে, প্রবলেমটা বা অ্যালগরিদমটা কাজ করবে। আমি তখন কি করছি, ইনপুট 3 নাম্বারস, 3টে নাম্বারকে আমি ইনপুট দিচ্ছি, বা টেক 3 নাম্বারস ফ্রম দ্য ইউজার, ওকে। এবার ইনপুট 3 নাম্বারস অ্যান্ড স্টোর দ্য নাম্বারস ইনটু, আমি তোমার কিন্তু কোনো ভেরিয়েবল কি কনস্ট্যান্ট কি আমি জানি না, স্টোর দ্য নাম্বার ইনটু এ কমা বি কমা সি। আমি 3টে কন্টেনারের মধ্যে আমি এটাকে রেখে দিলাম, আমার 3টে কন্টেনার এ বি সি 3টে নামের, ওকে, রেখে দিলাম। স্টেপ 3তে আমি এবার তোমার ইনপুট নেওয়া হয়ে গেছে, আমি এবার আমার অপারেশনটাকে পারফর্ম করতে পারি। আমার কি অপারেশন? না অ্যাডিশন করতে হবে আমাকে বলেছে। আমি এখন কি লিখছি? না পারফর্ম দ্য অ্যাডিশন, পারফর্ম দ্য অ্যাডিশন। আমি অ্যালগরিদম লেখার সময় আমি কিন্তু কোনো কম্পিউটারে কোনো কোড ব্যবহার করব না। তো কম্পিউটারে কোড ছাড়া বাকি বা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব না কিন্তু আমি নন কম্পিউটার ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি লিখবো আমার অ্যালগরিদমটাকে। আমি ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি লিখবো আমার অ্যালগরিদমটাকে, যাতে সবাই বুঝতে পারে। আমি কিন্তু কোনো কোড ব্যবহার করব না, কোনো সিনট্যাক্স ব্যবহার করব না কোডের, বা সি বা সি প্লাস প্লাস কোনো কোড ব্যবহার করব না। আমি জাস্ট আমার ভাষাতে আমি লিখবো জিনিসটা কিভাবে কাজটা করছে, পারফর্ম দ্য অ্যাডিশন। আমি পাশে লিখে রাখতে পারি দ্যাট ইজ, আমি একটা এক্সট্রা ভেরিয়েবল নিলাম, একটা তোমার এক্সট্রা তোমার কন্টেনার নিলাম ডি, তো দ্যাট ইজ ডি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। আমার অ্যাডিশনটা পারফর্ম হয়ে গেল। আমার রেজাল্টটা কার মধ্যে আছে? না ডি এর মধ্যে আছে। আমি এখন কি করব? আমাকে এখন ইউজারকে এটা শো করতে হবে রেজাল্টটা। স্টেপ 4, আমি লিখছি যে ডিসপ্লে দ্য রেজাল্ট টু দ্য ইউজার, ডিসপ্লে দ্য রেজাল্ট টু দ্য ইউজার। আমি এখন রেজাল্টটাকে তোমার ইউজারকে ডিসপ্লে করব টু দ্য ইউজার, ওকে, তাকে ডিসপ্লে করা হলো। বা ডিসপ্লে দ্য কন্টেন্ট অফ ডি, ডি এর মধ্যে আমাদের কন্টেন্টটা আছে, তাকে আমি এখন ডিসপ্লে করছি ইউজারকে, ওকে। তা আমার যে কাজটা আমাকে করতে বলেছিল সেই কাজটা আমরা কিছু ওয়েল ডিফাইন স্টেপস দিয়ে বা ফাইনাইট নাম্বার অফ স্টেপস দিয়ে আমি কিন্তু সলভ করে ফেললাম। এবার স্টেপ 5 আমি যেমন শুরু করেছি, মানে জাস্ট ফর ফর্মালিটি, আমি এখন কি করছি, স্টেপ 5 কি আমরা এটাকে শেষ করে দিচ্ছি, এন্ড। আমি তাকে এন্ড করে দিলাম, এবার এই 5টা স্টেপের থ্রু দিয়ে আমি কাজটা করলাম। এবার হয়তো আমাকে ধরে নাও হয়তো অন্য কেউ একজন বললো যে স্যার আপনি তো 5টা স্টেপে কাজটা করেছেন, স্যার আমার তো এখানে রিয়া আমাকে বলে যে আমার তো স্যার 7টা স্টেপ হয়েছে। তোমার হতেই পারে 7টা স্টেপ, এটা কোনো ফিক্সড নয় যে আমার 5টা হয়েছে মানে তোমার 5টাই হবে। তুমি 7টা স্টেপের মধ্যে তুমি এই কাজটাকে তুমি সিকোয়েন্সিয়ালি ডিসক্রাইব করেছো, সেটাও পসিবল। স্যার আমি এরকম স্যার ল্যাঙ্গুয়েজ না লিখে যদি আমি এটা অন্যরকম ল্যাঙ্গুয়েজে লিখি, আমার বিষয়বস্তুটা একই থাকবে, লিখতে পারো। তুমি তোমার ভাষায় তুমি জিনিসটাকে এক্সপ্লেন করো, বা তুমি স্টেপগুলোকে তোমার ভাষায় তুমি লেখো, তুমি যেমন বুঝতে পারছো তুমি সেরকম লেখো। কিন্তু আমার এই স্টেপগুলোকে সিকোয়েন্সিয়ালি ফলো করে যেন আমার এই প্রবলেমটা যেন সলভ করা যায় প্রপারলি, বা আমার এই প্রবলেম থেকে আমি যে কোনো ইনপুট দিই না কেন তার রেসপেক্টে যেন আমরা এক্সপেক্টেড আমরা আউটপুট পাই। তো আমি এটা ভাবলে হবে না যে আমি 3টে ইন্টিজার নাম্বারের মধ্যে আমি অ্যাডিশন করতে চেয়েছি। আমি যদি এখন তোমার 3টে ফ্লোটিং পয়েন্ট নাম্বার দিই, তাহলে কিন্তু আমার এক্সাক্ট রেজাল্টটা আসবে না, আমার ওই ফ্র্যাকশনাল পার্টটা কিন্তু বাদ চলে যাবে। তাহলে আমাকে তখন সেই 3টে ফ্লোটিং পয়েন্ট নাম্বারের জন্য যে অ্যালগরিদমটা হয় আমাকে সেটা লিখতে হবে। আমার তখন ইনপুট 3 নাম্বার, আমি তখন ইনপুট 3 ইন্টিজার নাম্বারস না বলে আমি তখন কি বলবো, ইনপুট 3 ফ্লোটিং পয়েন্ট নাম্বারস, বা
ইনপুট থ্রি, ওটাই বললাম ফ্লোট নাম্বার, সেটা বলতে পারি। তাহলে এখন যখন আমার লেখা যখন কমপ্লিট হয়ে গেল অ্যালগোরিদমটা, আমি কিন্তু সমস্ত রকম কিন্তু ক্যারেক্টারিস্টিক ফলো করেছি। আমার দেখো ইনপুট আছে, আউটপুট আছে, তাই না? আমার দেখো ইনপুট আছে, আউটপুট আছে। আমার দেখো ফাইনাইটনেস দেখো আমরা এখানে অ্যাচিভ করতে পেরেছি আমরা। আমার এখানে ফাইনাইট নাম্বার অফ স্টেপস আছে, তাই তো? আমি ধরো কারেক্টনেস, আমার এই 5টা স্টেপ যদি আমরা ফলো করি, আমি অ্যাসিওর করতে পারি যে আমরা আমাদের প্রবলেমটাকে আমরা কারেক্টলি আমরা সলভ করতে পারবো। দ্যাট ইজ আ কারেক্টনেস। ডেফিনাইটনেস, আমরা প্রপারলি দেখো ডিফাইন করেছি প্রতিটা স্টেপকে, যে দেখবে সেই বুঝতে পারবে যে এই স্টেপটা অ্যাকচুয়ালি কি মিন করছে, কি বোঝাচ্ছে। দ্যাট ইজ কল্ড ডেফিনাইটনেস। ওটাও দেখো আমরা এখানে অ্যাচিভ করছে। ওকে, আবার যদি আমরা ভাবি যে একটা অ্যালগোরিদমে তোমার কি কি কোয়ালিটি থাকা দরকার ভালো অ্যালগোরিদমের ক্ষেত্রে, দেখো সেগুলো কিন্তু আমাদের এখানে অ্যাচিভ করছে। যেমন ধরো কারেক্টনেস অ্যাচিভ করছে, এফিসিয়েন্সি, আমরা খুব কম নাম্বার অফ স্টেপ দিয়ে কার সাথে সলভ করেছি, আমার এফিসিয়েন্সিটা তোমার ধরো ভালো হচ্ছে। দেখো ক্লারিটি অ্যান্ড রিডেবিলিটি, খুব সুন্দর, দেখো আমার খুব ক্লিয়ার আছে, আর দেখো খুব ভালোভাবে আমরা রিড করতে পারছি। ওকে, তারপর ধরো স্কেলেবিলিটি, আমি হয়তো তোমার 3টে নাম্বারের জন্য তোমার লিখেছি, আমি হয়তো তোমার এটাকে তোমার চাইলে তোমার ধরো 5টা নাম্বারের জন্য আমি তোমার এটাকে আপডেট করতে পারবো। আমার মেনটেনেন্স করার একটা জায়গা আছে, সেটা সেটা আমরা করতে পারি। ওকে, বা তোমার ধরো রোবাস্টনেস, সেটাও তোমার আছে। আমি এটাকে তোমার ওয়েল টেস্টেড করে নিয়েছি যে হ্যাঁ, আমি 3টে যদি ইন্ডিয়ান নাম্বার দিই, তাহলে আমাকে সেই 3টে নাম্বার আমাকে অ্যাডিশন করে আমাকে দেখাবে, সেটা ওয়েল টেস্টেড। সো আমি এটাকে বলতে পারি এটা একটা গুড অ্যালগোরিদম। ওকে, এবার এই অ্যালগোরিদম যখন ডেভেলপ করা যখন হয়ে গেল, এরপরে আমরা ভাববো যে এই অ্যালগোরিদম থেকে প্রত্যেকটা স্টেপকে আমরা কিভাবে কোডে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তার জন্য তখন আমাকে তোমার কি করতে হবে, তার একটা সোর্স কোড আমাকে লিখতে হবে। সেই সোর্স কোডটা আমি সি দিয়ে লিখবো না সি প্লাস প্লাস দিয়ে লিখবো না জাভা দিয়ে লিখবো, সেটা কিন্তু ডিপেন্ড করছে, দ্যাট ইজ আপ টু ইউ। আমি ধরো সি শিখছি এখন, সো আমি ট্রাই করবো এটাকে সি দিয়ে লিখবো। বা ধরো না আমি যেন হয়তো পাইথন শিখছি, আমি এখন পাইথন দিয়ে লিখবো। তাহলে আমাকে ভাবতে হবে যে স্টেপ 1 আমার তো স্যার স্টার্ট আছে, তাহলে একটা সি দিয়ে যদি আমি কোড করতে যাই, তাহলে একটা প্রোগ্রামকে কিভাবে স্টার্ট করতে হয়। না, আমরা সবাই জানি একটা প্রোগ্রামকে তোমার স্টার্ট করতে গেলে আমাকে ফার্স্টেই লিখতে হয় হ্যাশ ইনক্লুড stdio.h, আমাকে ফার্স্ট একটা হেডার ফাইলকে ইনক্লুড করতে হয় stdio.h। তারপরে আমাকে একটা ফাংশন স্টার্ট করতে হয়, দ্যাট ইজ আ মেন ফাংশন। আমি লিখতে পারি ভয়েড মেন বা ইন্ট মেন, ইন্ট মেন লিখলাম, তারপরে ব্র্যাকেটটা শুরু করলাম, আমার স্টার্ট হয়ে গেল স্যার প্রোগ্রামটা। এবার কি আছে স্টেপ 2তে, না ইনপুট 3 নাম্বার ফ্রম দ্য ইউজার, আর তাকে আমরা এবিসি এর মধ্যে স্টোর করেছি। এটা আমার স্টেপ 2। এবার 3টে নাম্বারকে ইনপুট নেওয়ার জন্য আমাকে কি কি কাজ করতে হয় সিতে, না আমাকে প্রথমে 3টে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। আমি কোন টাইপের নাম্বার নিয়ে কাজ করছি, না ইন্টিজার নাম্বার নিয়ে কাজ করছি। সো আমি 3টে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম, ইন্টিজার এ, বি আর সি। আর আমাকে ভাবতে হচ্ছে যে না স্যার, তাহলে তো আমার 3টে নাম্বার তো যোগটা তো করলাম, কিন্তু রাখবো কোথায়? তার জন্য আমাকে সেম টাইপের একটা ভেরিয়েবলকে নিতে হবে। আমি নিলাম ডি, আমার ভেরিয়েবল ডিক্লারেশনটা হলো ইনপুট নেওয়ার জন্য। এবার আমি ইউজারকে বলবো যে আমাকে ইনপুটটা দাও, তার জন্য আমি একটা প্রিন্টএফ মেসেজ দিয়ে আমি ইউজারকে জানাচ্ছি যে ইউজার কখন ইনপুটটা দেবে। আমি তাকে বলছি যে এন্টার 3 নাম্বারস বা এন্টার 3 ইন্টিজার নাম্বারস, আমি ইউজারকে বলছি। এটা কিন্তু ইউজারের জন্য, এন্টার 3 ইন্টিজার নাম্বারস, যাতে এই মেসেজটাকে দেখার পর ইউজার বুঝতে পারে যে আমাকে কখন ইনপুটটা দিতে হবে প্রোগ্রামকে। এবার সে তো ইনপুটও দিল কিবোর্ড থেকে, এবার তাকে নিয়ে তো আমাকে রাখতে হবে এ বি আর সি এর মধ্যে, তাই না? তাকে তো আমার স্টোর করতে হবে এবিসি এর মধ্যে। এবিসি তো আমার ভেরিয়েবল। তো আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য আমার যে ফাংশনটা রেসপন্সিবল, তার নাম হচ্ছে স্ক্যানএফ ফাংশন। তো আমরা এখন স্ক্যানএফ ফাংশনস দিয়ে আমরা এখন ইউজারের কাছ থেকে ওটাকে রিড করব। আমি যে 3টে নাম্বারকে আমি রিড করব, সেই 3টে নাম্বার কিন্তু ইন্টিজার টাইপের। তাহলে আমাকে কম্পাইলারকে বলতে হবে যে কম্পাইলার, আমি এখন 3টে নাম্বারকে ইনপুট নিচ্ছি, যে 3টে নাম্বার কিন্তু ইন্টিজার। তখন কম্পাইলার বলল তুমি ওখানে স্পেসিফাই করে দাও %d %d %d। তাহলে আমি 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 তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে তুমি 3টে ইন্টিজার নাম্বারকে তুমি ইনপুট তুমি নিচ্ছ ইউজারের কাছ থেকে। আমি তখন কি আমি তখন বললাম যে কেন আমি %d কেন লিখবো? না, তুমি যে 3টে নাম্বারকে তুমি ইনপুট নিচ্ছ, সেই 3টে নাম্বার তোমার কিন্তু ইন্টিজার নাম্বার, দ্যাট ইজ আ ডেসিমাল ইন্টিজার। তার জন্য তুমি 3টে ফরম্যাট স্পেসিফায়ার তুমি মেনশন করবে। ফর 3 নাম্বারসের জন্য আমি পার্সেন্টেজ দিলাম একটা নাম্বারের জন্য, সেকেন্ডের জন্য তোমার পার্সেন্টেজ ডি লিখলাম, আর থার্ডের জন্য তোমার পার্সেন্টেজ ডি লিখলাম। এটা কিন্তু কম্পাইলারকে জানানোর জন্য যে আমি 3টে নাম্বারকে ইনপুট নিচ্ছি স্ক্যানএফ ফাংশনের থ্রু দিয়ে। এবার তখন তোমাকে কম্পাইলার বলছে যে তুমি আমাকে তো বললে যে তুমি কি কি নাম্বার ইনপুট নেবে বা কটা নাম্বার তুমি ইনপুট নেবে, এবার তুমি সেই নাম্বারগুলো কোথায় রাখবে?
তখন তুমি বললে যে আমি প্রথম নাম্বারটাকে রাখবো কম্পাইলার এর মধ্যে, এর অ্যাড্রেসে রাখবো, তার জন্য তোমাকে লিখতে হবে অ্যাম্পারসেন্ট এ, কারণ অ্যাম্পারসেন্ট মানে হচ্ছে অ্যাড্রেস অফ এ। তাহলে মেমোরিতে তোমার এ বি সি এর জন্য যে স্পেসটা অকুপাই করা আছে, সেই এর যে স্পেসটা তার অ্যাড্রেসে গিয়ে তুমি কিন্তু এর মানটা তুমি সেখানে স্টোর করবে। ইউজার যেটাকে প্রথম ইনপুট দেবে, সে তোমার 5 দিল, তোমার 5 দিল এর মান, 6 দিল বি এর মান, আর তোমার 7 দিল সি এর মান। আর তুমি সেকেন্ড ইনপুট 6টাকে কোথায় রাখবে না বি এর মধ্যে রাখবে, তোমাকে একটা কমা দিতে হবে কারণ এটা সি এর সিনট্যাক্স। ইউ মাস্ট ওবে দ্য রুলস অফ আ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কমা দিয়ে তুমি লিখছো অ্যাম্পারসেন্ট বি, মানে হচ্ছে তুমি সেকেন্ড নাম্বারটাকে তুমি মেমোরিতে বি এর অ্যাড্রেসে স্টোর করছো, আর থার্ড নাম্বারটাকে তুমি স্টোর করছো মেমোরিতে সি এর মধ্যে, সি যে মেমোরি ভেরিয়েবলটা আছে তুমি তার মধ্যে স্টোর করছো, মানে তুমি সি এর অ্যাড্রেস তুমি স্টোর করছো। দিয়ে তোমাকে ব্র্যাকেটটা শেষ করতে হবে অ্যাজ পার সিনট্যাক্স, তোমাকে একটা সেমিকোলন দিয়ে স্ক্যানএফ ফাংশন তোমাকে কমপ্লিট করতে হবে। স্যার আমার ইনপুট নেওয়া হয়ে গেছে, স্যার আমার স্টেপ 2 কমপ্লিট। এবার স্টেপ 3 তে কি আছে না পারফর্ম দ্য অ্যাডিশন দ্যাট ইজ ডি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। তাহলে আমি এখন যোগটা করতে পারি, আমার তো ইনপুট চলে এসছে, আমার ইনপুট তো এখন মেমোরিতে বসে আছে তিনটে ভেরিয়েবলের মধ্যে এ বি সি, বা তিনটে মেমোরি লোকেশনের মধ্যে। ওকে, তার আমি তো হয়তো জানি না কি কি লোকেশনের মধ্যে আছে, কিন্তু তিনটে ভেরিয়েবলের মধ্যে আমার স্টোর করা আছে মেমোরিতে। এবার তুমি করতে পারো যে যোগটা তুমি এবার করতে পারো। তখন তুমি কি লিখছো না তুমি যোগ করছো এর সঙ্গে বি এর, তার সঙ্গে সি এর, মানে তুমি এর কন্টেন্ট বি এর কন্টেন্ট আর সি এর কন্টেন্টের মধ্যে তুমি অ্যাডিশন করলে। অ্যাডিশনটা করার পর তুমি এবার রেজাল্টটাকে তুমি কোথায় রাখবে, ডি এর মধ্যে রাখবে, তো ইকুয়ালস টু ডি, মানে ডি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। তাহলে এ বি সি কম্পিউট হলো, তারপর রেজাল্টটা তোমার কোথায় স্টোর হলো ডি এর মধ্যে। তোমার কিন্তু স্টেপ 3 কিন্তু কমপ্লিট, যে পারফর্ম দ্য অ্যাডিশন, আমার কিন্তু অ্যাডিশন হয়ে গেছে, আমার এখন রেজাল্ট তোমার কার মধ্যে আছে ডি এর মধ্যে আছে। স্টেপ 4 এ কি আছে না ডিসপ্লে দ্য রেজাল্ট টু দ্য ইউজার, আমাকে এখন এই ডি এর মানটাকে ইউজারকে ডিসপ্লে করতে হবে। তো ডিসপ্লে করতে তো আমরা জানি প্রিন্টএফ ফাংশন ব্যবহার করা হয়, সেটা আমরা আমরা প্রিন্টএফ দিয়ে আমরা কোনো মেসেজকে যেমন ডিসপ্লে করতে পারি, আমরা কিন্তু কোনো ভেরিয়েবলের ভ্যালুকেও ডিসপ্লে করতে পারি। তখন আমাকে কম্পাইলার বলছে যে তুমি যখন প্রিন্টএফ দিয়ে যখন ডিসপ্লে করবে ডিটাকে বা ডি এর ভ্যালুকে, তখন তোমার ডিটা কোন টাইপের, তুমি বলে যে এটা হচ্ছে ইন্টিজার টাইপের। তখন প্রিন্টএফ বলছে তোমার কিন্তু আবার তোমাকে স্পেসিফাই করতে হবে যে তুমি কোন টাইপের ভ্যালুকে ডিসপ্লে করছো। তখন তুমি বললে যে আমি তাহলে কি লিখবো, তখন তোমার কম্পাইলার বলছে পার্সেন্টেজ ডি লেখো, কারণ তুমি যেহেতু একটা নাম্বারকে তুমি ডিসপ্লে করছো, তোমার ডি একটা সিঙ্গেল নাম্বার বা সিঙ্গেল একটা ভেরিয়েবল, তুমি লিখলে পার্সেন্টেজ ডি ফর ডেসিমেল নাম্বারের জন্য। এবার তোমাকে কম্পাইলার বলছে যে তোমার ওই অ্যান্সারটা কার মধ্যে আছে, তুমি বলে ডি একটা ভেরিয়েবলের মধ্যে আছে, তখন তোমার কম্পাইলার বলে যে তুমি তার নামটাকে মেনশন করে দাও ডি, দিয়ে ব্র্যাকেটটাকে শেষ করে সেমিকোলন দিয়ে দাও, তোমার ডিসপ্লে হয়ে গেল রেজাল্টটা ইউজারের কাছে। স্টেপ 5 এ কি আছে এন্ড, তোমাকে আবার শেষ করতে হবে তোমার প্রোগ্রামটাকে। তুমি হয়তো ডেভ সি প্লাস প্লাসে কাজ করছো, তো ডেভ সি প্লাস প্লাস কম্পাইলারে তোমাকে যেটা নিয়ম সেটা হচ্ছে তোমাকে কোডটাকে শেষ করার জন্য তোমাকে কি করতে হয় না তোমাকে রিটার্ন 0 করে তোমাকে এই সেকেন্ড ব্র্যাকেট তোমাকে ক্লোজ করতে হয়। তুমি যেহেতু তুমি এখানে ইন্ট লিখেছো অ্যাজ আ রিটার্ন টাইপ, তখন তুমি কি করলে রিটার্ন 0 শেষ করার জন্য রিটার্ন 0 দেন সেমিকোলন, আর তারপর তুমি মেন ফাংশনটাকে তুমি এবার ক্লোজ করছো, তুমি যেমন কার্লি ব্রেসেস ওপেন করেছিলে তুমি এখন কার্লি ব্রেসেসটাকে তুমি শেষ করে দিচ্ছ। তাহলে আমার এখানে 5টা কালার দিয়ে আমি 5টা স্টেপকে ইন্ডিকেট করেছি। তাহলে আগে এই প্রবলেমটা করতে বা এই কোডটা লিখতে আমাদের যেরকম মানে প্রবলেম হতো, এখন অ্যালগরিদমটা লেখার পর প্রত্যেকটা স্টেপকে দেখো আমি কিন্তু কনভার্ট করলাম জাস্ট তার সোর্স কোডে। তাহলে আমরা কেমন করে স্টার্ট করি, আমাকে এই কোডটা আমাকে বলছে এমন করে আমরা এইভাবে তোমার স্টার্ট করি আমাদের একটা প্রোগ্রামকে। আমাকে এই কোডটা বলছে যে কেমন করে আমরা ইনপুট নিই ইউজারের কাছ থেকে, আমাকে এই কোডটা সেটা ডিফাইন করছে। আমাকে এই কোডটা আমাকে ডিফাইন করছে কেমন করে অপারেশন করতে হয়, আর আমাকে এই কোডটা আমাকে ডিফাইন করছে কেমন করে ডিসপ্লে করতে হয় কোনো ভ্যালুকে, আর এই কোডটা আমাকে রিপ্রেজেন্ট করছে যে কেমন করে একটা প্রোগ্রামকে শেষ করতে হয়। তাহলে এই শুরু আর শেষটা কিন্তু আমাদের সমস্ত প্রোগ্রামের জন্য কিন্তু তোমার একই থাকে, ফিক্স থাকে। চেঞ্জ হয় কোনটা না ইনপুট নেওয়াটাও কিন্তু একই থাকে। আমি এখানে 3টে নাম্বারকে ইনপুট নিয়েছি, তোমাকে হয়তো কোনো প্রোগ্রাম তোমার হয়তো 4টে নাম্বারকে ইনপুট নিতে হতে পারে, বা তোমাকে একটা নিতে হতে পারে, বা তোমাকে হয়তো তোমার ধরো ফ্লোটিং পয়েন্ট নাম্বার তোমাকে ইনপুট নিতে হতে পারে। ঠিক আছে? আর অপারেশন আমি আজকে নয় অ্যাডিশন করেছি, তোমাকে যদি কালকে বলি যে মাল্টিপ্লিকেশন করতে হবে, তুমি জাস্ট চেঞ্জ করে দাও, প্লাসটাকে মাল্টিপ্লাই করে দাও, স্টার করে দাও, তাই না? আবার ডিসপ্লে আমি ধরো তোমার একটা নাম্বারকে ডিসপ্লে করেছি, তোমাকে বলতেই পারে যে তোমাকে এমন কোনো একটা প্রবলেম তুমি সলভ করলে যেখানে তোমার ধরো 5টা আউটপুট আসবে, তখন তোমাকে 5টা নাম্বারকে তোমাকে ডিসপ্লে করতে হবে। আমরা একটা মিষ্টি খেতে পারলে আমরা কিন্তু 5টাও খেতে পারবো, যে কি প্রসেস দিয়ে খাওয়া যায় মিষ্টিটা যে আমরা জানি, তা কিন্তু যদি আমরা খেতে পারি আমরা কিন্তু 5টাও খেতে পারবো। অতএব আমরা এখানে 3টে ইনপুট নেওয়ার প্রসেস দেখলাম,
একটা ভ্যালুকে ডিসপ্লে করার প্রসেস দেখলাম, আর কেমন করে 3টে নাম্বারকে যোগ করতে হয় সেটাও দেখলাম। কিন্তু আমরা কিন্তু পুরোপুরি কিন্তু ফলো করেছি আমার অ্যালগরিদম থেকে, কিন্তু আমরা কোডটাকে ডিরাইভ করেছি। আমি কিন্তু আগে থেকে কিন্তু তোমার ডিরেক্ট কিন্তু প্রবলেমটা দেখার পর কিন্তু তোমার ডিরেক্ট লিখে নিই যে হ্যাস ইনক্লুড str.h, কারণ কেন লিখতে হয় আগে আমাকে জানতে হবে যে আমাকে স্টার্ট করতে হয় কোনো প্রোগ্রামকে। তো স্টার্ট করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে ইনপুট নিতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে অপারেশন করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে ডিসপ্লে করতে গেলে কি করতে হবে। তো আমরা কিন্তু ফলো করেছি সি এর সিনট্যাক্স, ঠিক আছে? তো সি এর সিনট্যাক্স যদি ফলো করে আমরা কোনো অ্যালগরিদমকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে পারি প্রপার সোর্স কোডে, এবার হয়তো এই কোডটাকে আমরা কি করব, না এই কোডটাকে আমরা এখন কি করবো, টেস্ট করব বা রান করাবো, কম্পাইল করে রান করাবো। কেন কম্পাইল করি না, কোনো এরার্স আছে কিনা, কোনো সিনট্যাক্স এরার আছে কিনা চেক করি। যদি কোনো সিনট্যাক্স এরার থাকে তাকে আমরা কারেক্ট করলাম, দেন আমি আবার কম্পাইল করছি, আমাকে সাকসেসফুল দেখালো, দেন আমি এবার রান করছি কোডটাকে। তো রান করার পর আমাকে একটা উইন্ডো ওপেন হলো আমার সামনে, আমাকে সেখানে ফার্স্টই বলছে যে এন্টার 3 ইন্টিজার নাম্বারস। আমি 3টে নাম্বারে ইনপুট দিলাম 5, 6, 7, এন্টার প্রেস করলাম। তারপরে কি হলো না, আমাকে দেখাচ্ছে যে 11 7 18, যে আমাকে দেখাচ্ছে তোমার 18। দ্যাট ইজ আউটপুট অফ আওয়ার প্রোগ্রাম। তো আমরা চেষ্টা করব যে কোনো প্রবলেম সলভ করার জন্য তার প্রথমে অ্যালগরিদমটাকে ডেভেলপ করে নেওয়া, তারপরে তার থেকে স্টেপগুলোকে আমরা রিপ্রেজেন্ট করব সোর্স কোডে, তাহলে কিন্তু আমাদের প্রোগ্রাম করতে কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি আমরা ভাবি যে প্রবলেম দেখার শোনার পর, কানে শোনার পর যদি আমরা ভাবি যে আমরা ডিরেক্ট কোডটা লিখতে যাব, তাহলে কিন্তু অনেক প্রবলেম আসবে সিকোয়েন্সে, কার পরে কোন কাজটা করবো আমরা কিন্তু মানে একটা সময় পরে কিন্তু আমরা খুঁজে পাবো না যে কার পরে কোন কাজটা করবো। সো দ্যাট ইজ আ বেসিক এক্সাম্পল অফ অ্যান অ্যালগরিদম। ওকে, সবাই ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা, যে কেমন করে একটা অ্যালগরিদম লিখে আমরা কোড লিখতে পারি? হ্যাঁ, হ্যাঁ স্যার। ওকে। সো সাবজেক্টটা ইন্টারেস্টিং লাগছে? এখনো তো আমরা ইন্টারেস্টিং জায়গাতে আসিনি, আর অনেক ইন্টারেস্টিং অনেক জায়গা আছে অ্যালগরিদম সাবজেক্টের মধ্যে। তো আজকে যেটা পড়লাম সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে। তো কোনো কোশ্চেন্স তোমাদের, কোনো কোশ্চেন্স?